আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি এমএস হাসান বাপ্পি আজকের গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। অনুগ্রহ করে জানাবেন যে আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা। বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু ঝটপট জানতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিতের পরিসংখ্যান এবং সম্ভাব্যতা, দুটো বিষয় এবং দুটোরই বিস্তারিত আমরা শিখবো। ওয়ালাইকুম আসসালাম শিকদার ভাই, কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে? উম্মে খাদিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে? আমাকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন? সাউন্ডে, ভয়েসে, লাইটে অল ইজ ওকে? একটু জানাবেন কিন্তু। আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলছিলাম। পরিসংখ্যান অনেকগুলো ডাটা দেয়া থাকে, সেখান থেকে আমরা মধ্যক বের করি, প্রচুরক বের করি বা গড় বের করি। এই ম্যাথগুলো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং গাণিতিক গড়, এই গাণিতিক গড় ব্যাপারটার সাথে আপনারা পরিচিত না, আজকে গাণিতিক গড় ব্যাপারটাও শিখে নিব। কিন্তু আপনারা গড় চিনেন, বাট গাণিতিক গড় ব্যাপারটা কি সেটা নিয়েও আজকে কিন্তু আমরা আলোচনা করব। এরপরে আসেন সম্ভাব্যতা। সম্ভাব্যতাতে অনেকগুলো আছে, বলের ব্যাপার স্যাপার আছে, তাসের ব্যাপার স্যাপার আছে, ছক্কা, যে আমরা লুডো খেলি না, সেই লুডো ছক্কা নিয়ে আজকে আমরা ম্যাথ করবো। ওকে, খাদিজা বলছেন অল ক্লিয়ার, গুড। বগুড়া থেকে আছেন আমাদের সাথে ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে, অল রাইট, ওকে। সো যেহেতু সব ঠিকঠাক আছে, আমি বেসিক কথাটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছিলাম। আরো একটিবার বলছি, আজকের ক্লাসটা খুবই জম্পেশ এবং গোছালো একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে আছেন শিকদার ভাই। ওকে শিকদার ভাই, আপনাকে স্বাগত আরো একটিবার। আজকে ক্লাসে আমরা গোছালো একটি পড়া শিখবো ইনশাআল্লাহ, যেটা প্রতি ক্লাসে আমার থাকে এবং স্লাইড গুলো এত সুন্দরভাবে আপনাদের জন্য করা হয়েছে, প্রতিটা টাইপ ধরে 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 ধরে। আপনি সংখ্যার ম্যাথ নিয়ে পারেন না, আচ্ছা একটা সংখ্যা যদি কথা চলেই আসলো, আমাদের ঠিক যথাসময়ে ক্লাস শুরু হবে, আমাকে একটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে দেন তো। এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা নাকি কোনো কিছুই না, বলেন তো। এক কি? এই যে ওয়ান, ওয়ান, হ্যাঁ, এই যে এক, এই যে এক, এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? বলেন দেখি আপনাদের কতটুকু জানা আছে। আমরা সাধারণত ছোটবেলায় পড়ছি 1, 3, 5, 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, পড়েছি না? কিন্তু এই এক কি আদৌ মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি আপনাদের মনে আছে? মৌলিক সংখ্যার সংখ্যাটা কি আপনাদের মনে আছে? একটু বলেন না আমাকে, এক কি মৌলিক সংখ্যা কিনা। ঠিক যথাসময়ে ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ, জাস্ট এখন আপনাদের সাথে একটু কথাবার্তা বলছি। বলে ফেলেন তো এক কি আদৌ মৌলিক সংখ্যা কিনা, বলেন দেখি, একটু ঝটপট কমেন্ট করে জানান। দেখি আপনাদের কাছ থেকে, এক কি অ্যাকচুয়ালি এক কি মৌলিক সংখ্যা কিনা। যেমন 3 মৌলিক সংখ্যা, এটা আমরা জানি। 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, কিন্তু এক কি আদৌ মৌলিক সংখ্যা? এক কি আদৌ মৌলিক সংখ্যা? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এক মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা নয়। এবার আসেন, এক কেন মৌলিক সংখ্যা নয়? আচ্ছা, নুসরাত সাদিয়া স্মিতা বলছেন না, ফাইন। খাদিজা বলছেন অবভিয়াসলি খাদিজা, আমার প্রত্যেকটা ক্লাসে তো এমনই থাকে, এটা আসল বিজোড় সংখ্যা। ঠিক আছে, দেখেন এক মৌলিক সংখ্যা না, তাহলে কেন এক মৌলিক সংখ্যা না সেটা বুঝতে হবে। এই যে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আগে একটু বুঝতে হবে, তাই তো? তা না হলে কিন্তু বুঝতে পারবো না যে এক কি মৌলিক সংখ্যা না জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে, যেই সংখ্যাটাকে আমি বলছি মৌলিক সংখ্যা, ওই সংখ্যাটা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ হয়। দেখেন, ধরলাম আমি 3-এর কথা বলছি, এই 3কে আপনি, এটা উৎপাদক, ভাগ না, সরি উৎপাদক, আপনি 1 আর 3ই পাবেন। দুইটা পাওয়া লাগবে, একটা পাইলে হবে না। কয়টা পাওয়া লাগবে? দুইটা। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা, বিকজ এটার উৎপাদক 1 এবং ওই সংখ্যাটাই, মানে এই যে 3, ঠিক আছে, 1 এবং ওই সংখ্যাটাই। কিন্তু 1-এর ক্ষেত্রে দেখেন তো, এটার ক্ষেত্রে একটা পাওয়া যাচ্ছে, এটা উৎপাদক হচ্ছে না। তাহলে 1কে আমরা কি বলতে পারবো? এটা একটা বেজোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা নয়। এবার আসেন 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 মৌলিক সংখ্যা কয়টা আছে? বলেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। এবং এই যে ভদ্রলোক 101, এই 101ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। আমি 1 থেকে 100 বলেছি,
এরপরে যে সংখ্যাটা আছে 101, সেটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা। অল রাইট, সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা পরিসংখ্যান এবং সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। চলেন, তো আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে পরিসংখ্যান ও সম্ভাব্যতা। তো আমরা প্রাথমিক আলোচনা তো দেখবই এবং সেই সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো পরিসংখ্যানটা কি? পরিসংখ্যানটা হচ্ছে, দেখেন, বিভিন্ন বিষয়ে ঘটনার সংখ্যা সূচক তথ্য কিভাবে পাওয়া যায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে পরিসংখ্যানে আলোচনা হয়ে থাকে। যেমন ধরেন, একটি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা আছে 12 জন, একটি ক্লাসে শিক্ষার্থী সংখ্যা আছে 12 জন। এই 12 জন কেউ পেয়েছে 30, কেউ পেয়েছে 20, কেউ পেয়েছে 25, কেউ পেয়েছে 50। 100 নাম্বার ছিল একটা পরীক্ষা, ধরেন অঙ্ক পরীক্ষাতেই এইভাবে গড়ে গড়ে নাম্বার পেয়েছে, কেউ 30, 33, 25 এইভাবে নাম্বার পেয়েছে। এইটা দিয়ে আমরা বুঝতে পারি পরিসংখ্যানটা। এই যে বললাম সংখ্যা সূচক তথ্য, এটাকে কিন্তু আলটিমেটলি বলা হচ্ছে পরিসংখ্যান। দেখেন তাহলে কি বলছি, সংখ্যা সূচক তথ্যকে পরিসংখ্যান বলে। সংখ্যা সূচক তথ্যকে কি বলে? পরিসংখ্যান। তাহলে কোন একটি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বর যদি হয় 50, 80, 90, 70, তাহলে এটি একটি পরিসংখ্যান। পরিসংখ্যানের বেসিক ধারণা কি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি? এভরিবডি জাস্ট কমেন্ট করেন যে পরিসংখ্যানের বেসিক ধারণা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা। কি দেখলে বুঝবো পরিসংখ্যান, সেটা আপনি বুঝে গেছেন কিনা। নেক্সট ওয়ান, পরিসংখ্যানে দেখেন, পরিসংখ্যানে বর্ণিত তথ্য মানে এই যে নাম্বারগুলো দেওয়া আছে না, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে উপাত্ত। কি বলছি? প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে উপাত্ত, মনে থাকবে। অর্থাৎ এই যে বলছিলাম 50, 80, 90, 70 শিক্ষার্থীরা যে নাম্বার পেয়েছে, এই নাম্বারটাকে বলছি আমরা উপাত্ত। কি বলছি? উপাত্ত। ওকে, খাতায় লেখা হয়ে গেছে? খাতা কলম নিয়ে বসলে কমেন্টে কি করতে হয় জানেনই তো, ডান লিখে দেন। খাতা কলম নিয়ে বসলে কমেন্টে ডান লিখে দেন, ডান লিখে দেন। তাহলে উপাত্ত কোনটা? উপাত্ত হচ্ছে যে ডাটাগুলো আমার দেওয়া থাকে, এই যে ডাটাগুলো আমার দেওয়া আছে ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীর, সেগুলোকে আমি বলছি উপাত্ত, রাইট? নেক্সট ওয়ান, তবে যদি একটা সংখ্যা থাকে, সেটাকে আমি কি বলবো না? পরিসংখ্যান বলবো না। যেমন ধরেন একজন মানুষের নাম বলেছি, মেহেদীর বয়স 15 বছর, তাহলে সেটা কি না? কোনো পরিসংখ্যান না, এটা জাস্ট একটা সংখ্যা, আর কিছুই না। মেহেদীর বয়স 15 বছর, ওকে ফাইন। মেহেদীর বয়স 15 বছর না হয় 20 বছরও হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ডাটা মানেই উপাত্ত। যে ডাটাগুলো আমার ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে সেটাই হচ্ছে উপাত্ত। বাট একটা দেওয়া থাকলে সেটা কিন্তু পরিসংখ্যান না, কিন্তু সেটা পরিসংখ্যানও না, তার মানে সেটা উপাত্তও না। ওকে, এরপর আসেন অবিন্যস্ত আর বিন্যস্ত। দেখেন, অবিন্যস্ত আর বিন্যস্ত এটা না আমরা নাম থেকেই পাই, এটা আমরা নাম থেকেই জানতে পারি। কিভাবে নাম থেকে জানতে পারি? চলেন আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। অবিন্যস্ত আর বিন্যস্ত মানে হচ্ছে, বিন্যস্ত মানে গোছালো, সোজা কথা, আর অবিন্যস্ত মানে অগোছালো। বিন্যস্ত মানে কি বললাম? বিন্যস্ত মানে হচ্ছে গোছালো, আর অবিন্যস্ত মানে হচ্ছে অগোছালো। কিভাবে একটু বুঝাই বলি আপনাদেরকে। ধরেন 5 জন, এটা পরে বুঝাচ্ছি, এখানে কি কি লিখছি পরে বলতেছি। ধরেন 5 জন শিক্ষার্থী, একজন 50, একজন 40, একজন 45, একজন 55, একজন 60। 5 জন শিক্ষার্থী এই 5টা নাম্বার পেয়েছে। তো এখানে সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে কিন্তু 40, আর সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 60। এই যে 40 এবং 60, এই যে 40 এবং 60 বলছি, তাহলে এই 40 এবং 60 সিরিয়াল করলে কি হবে? 40, 45, 50, 55, 60। দেখেন আমি ছোট থেকে বড়তে গিয়েছি, অথবা আমি বড় থেকে ছোট করতে পারতাম, 60, 55, 50, 45, 40 এভাবে করতে পারতাম। তো এই যে প্রথম যে পার্টটা ছিল সেটাকে বলা হচ্ছে অবিন্যস্ত, কারণ এখানে এলোমেলো করা, সিরিয়াল করা না। তো ছোট থেকে বড় এই সিরিয়াল মেনটেন করেনি, বা বড় থেকে ছোট এইটাও মেনটেন করা হয়নি, এলোমেলো। প্রথমে 50 ছিল, তারপরে 40 ছিল, তারপরে হচ্ছে 45, এইভাবে ছিল, ঠিক আছে। বাট পরে যেটা আমি করেছি, দেখেন এই যে 50 থেকে 60 বা 60 থেকে 40, এই পার্টটুকু কিন্তু ছিল গোছালো।
কেমন টাইপের গোছালো ছিল, এই পার্টটুকু হচ্ছে আপনি দেখেন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ছিল কিন্তু, তাই না? তো আমি কি আপনাদেরকে এই পার্টটুকু বুঝাইতে পারছি? একটু জানান আমাকে। তাহলে বিন্যস্ত, অবিন্যস্ত এই পার্টটুকু কি আপনি ক্লিয়ার? কি বললাম দেখেন, এখন মনে করি 10 জন ব্যক্তির ওজন দেওয়া আছে কেজিতে, যে 50, 40, 45, 70, 65, দেখেন এখানে কোনো কিছু কি নাই, মানে এলোমেলো করা, গোছালো ভাবে নাই, তাই না? এই যে এখানে উপস্থিত সংখ্যা বা পদগুলো অবিন্যস্ত ভাবে আছে, অবিন্যস্ত মানে এলোমেলো করে দেওয়া আছে, সিকোয়েন্স অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে দেওয়া নাই, সেটা সেই জন্য আমরা এটাকে বলছি অবিন্যস্ত। গট ইট? একটু বলেন তো আমাকে, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি যাতে আপনি স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পান। ওকে, ইকবাল বলছেন ডান, জুবায়ের হোসেন ইয়েস, বাকিরা কোথায়? প্রত্যেকের কমেন্ট চাই আজকে, প্রত্যেকের কমেন্ট চাই, এবং ঠান্ডা মাথায় বুঝেন পরিসংখ্যান সম্ভাব্যতা থেকে প্রশ্ন আসলে তুড়ি বাজিয়ে বাজিয়ে অ্যান্সার করতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এখানকার প্রশ্ন বাদ দেওয়ার কোনো চান্সই নাই, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? বলেন। ওকে, জান্নাত ফাতেমা আপনাকে স্বাগত জানাচ্ছি। জান্নাত, আপনি কি আমার ক্লাসে আজকে নতুন? আমি আমার শিক্ষার্থী যারা আছেন ক্লাসে, যারা অ্যাটেন্ড করেন, আমি সবাইয়ের নাম মোটামুটি সবাইকেই চিনি। আপনি কি আজকে আমার ক্লাসে নতুন যুক্ত হয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। ওকে, সো নেক্সট ওয়ান হচ্ছে বিন্যস্ত। কি বিন্যস্ত হচ্ছে দেখেন, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, দেখেন 40, তারপরে 45, 47, 50, 52, 55, 57, 65, 70, 72, খেয়াল করছেন? তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করেছে না, ছোট থেকে বড় পর্যন্ত। তো এটাকে আমরা বলছি বিন্যস্ত। আমার গলাটা একটু ভাঙা, আমি প্রথমেই সরি বলছি, যেহেতু ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে, সেই জন্য আমার গলাটা একটু ভাঙা। যদি কথা না বুঝেন অনুগ্রহ করে আমাকে জানাবেন যে ভাইয়া কথা বুঝিনি বা আর একটু বোঝা দরকার আমার, আর না বুঝলে তো বলবেনই, এটা জানা কথা, তাই না? তাহলে 40 থেকে 72, এটা দেখেন সিকোয়েন্সটা মেনটেন করা, তাই তো? আজকে এই প্রথম ক্লাস, ওকে ফাইন। জান্নাত ফাতেমা, আপনি জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং আপনাকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি এম এস হাসান বাপ্পি আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওয়েল, তো এটা আমরা শিখে এলাম বিন্যস্ত এবং অবিন্যস্তটা। এবার আসি একটু গড়। আমরা উপাত্ত কি মনে আছে? উপাত্ত গুলো কি মনে আছে? এবং দেখেন আমরা কিন্তু পরিসংখ্যানে বা স্ট্যাটিক্স এর এই পার্টটা খুব পরিচিত। এই ফিগারটা দেখেন, সাধারণত এটা আমরা ক্রিকেট খেলায় দেখি বা যে কোনো ডাটা স্ট্রাকচারে দেখি, বা আপনি ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা শেষ করেছেন তারা দেখবেন হচ্ছে থিসিস করার ক্ষেত্রে বা রিসার্চ করার ক্ষেত্রে, যে কোনো ইনফরমেশন আমরা ডাটা নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ফিগার অঙ্কন করি, রাইট? এবং এখানে আমরা অনেকগুলো পার্ট দেখতে পাই। ওয়েল, এবার দেখেন সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। সেই বেসিক কথা, গড়ের বেসিক কথা, যে কয়টা সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যা নাম্বার, সিম্পল লজিক। দেখেন গড় কি? উপাত্ত সমূহের সমষ্টি আর উপাত্ত সমূহের সংখ্যা, উপাত্ত সমূহের সমষ্টি আর উপাত্ত সমূহের সংখ্যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে জান্নাত ফাতেমা, আপনি খুলনা থেকে যুক্ত হয়েছেন। এটা লেখা হয়ে গেছে, গড়ের সংখ্যা সূত্রটা লিখে ফেলেছেন, এটা মাথায় রাখতে হবে, কাজে লাগবে। লেখা হয়ে গেলে বলেন ডান, লেখা হয়ে গেলে বলেন ডান। সাজেদা আক্তার বলছেন ক্লিয়ার, ভেরি গুড সাজেদা আক্তার। সো এটা ডান, এটা লেখা হয়ে গেছে, এটা আমরা লিখে ফেলেছি। এটা লিখে ফেলেছি সূত্রটা, সবাই একটু ঝটপট বলেন তো কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম মাকসুদ জাহান, কেমন আছেন ভাই? ক্লিয়ার? যদি এইটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এর পরেরটাই চলেন। এর পরেরটা কি বলছে? মধ্যক। এইখানে কথা আছে, মধ্যক মানে মধ্যমান আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? মধ্যমান। দেখেন 5 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার 1, 2, 3, 4, 5, 5 জন দেওয়া আছে। তাহলে 5 জনের মধ্যক মানে দেখেন 5 জন, আমি এইভাবে দেখাই, 1, 2, 3, 4, 5, 5 জনের মিডল কে? এই 3 নাম্বারটা না, 1 আর 2, এই পাশে 2টা, এই পাশেও 2টা, তাহলে মাঝখানে এটাকে বলছি আমরা
মধ্যক। ওকে, এইটা আমরা বের করতে পারি। এখন সবসময় যে আমার বেজোড় সংখ্যাই থাকবে ব্যাপারটা কিন্তু এমন নয়, আমার কিন্তু এখানে জোড় সংখ্যাও থাকতে পারে। তো কিভাবে বেজোড় সংখ্যা হলে আমরা মধ্যক বের করব আর কিভাবে জোড় সংখ্যা হলে মধ্যক বের করব, এই ব্যাপারটা আজকে আমরা শিখে নেব। ঠিক আছে, তো মধ্যক কি বললাম? মধ্যক হচ্ছে এই যে উপাত্তের মধ্য মানটা। তাহলে দেখেন এখানে দুইটা 40, এখানে 90 100, তাহলে এখানেও 2 ঘর এখানেও 2 ঘর, মাঝে যেটা আছে সেটাকে বলছি মধ্যক। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মধ্যক। ওকে, আমি ভালো আছি ভাইয়া, এই কন্টেন্টটা ক্লিয়ার, মানে মধ্যক ব্যাপারটা ক্লিয়ার? আমরা মধ্যক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি? ক্লিয়ার? একটু বলেন তো আমাকে। দেন আসেন, যদি যদি বিজোড় থাকে, একটু আগে 5-এর কথা বললাম না, এখন দেখেন এই 3টা তো আমি বললাম, এখন আপনার কাছে ধরেন মান আছে অনেকগুলো, আপনি 5টার মধ্যে কিন্তু 3 নাম্বারটা মধ্যক বুঝে গেছেন, বাট আপনার কাছে মান দেওয়া আছে এমন 40, 45, 50, 60, 70, 75, 80, 85, 90, 99, 100, ধরেন 81, 82, মানে অনেকগুলা ডাটা দেওয়া আছে। একটা বেজোড় সংখ্যার অনেকগুলা ডাটা দেওয়া আছে। দেন হোয়াট ক্যান মানে উই ডু, আমরা কি করব তাহলে? তাই তো, অনেকগুলা ডাটা দেওয়া থাকলে আমরা কিভাবে মানটা বের করব, রাইট? এটা আসেন, যদি বেজোড় হয় আপনি গুনবেন, দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ফাইন, 13টা হয়ে গেছে। এই যে বেজোড় হয়েছে, বেজোড় হয়েছে, তাই তো। তো আমি কি এখন করব 13টা, তাইলে এখান থেকে 3 আর 3 6 বাদ, এখান থেকে 3 আর 3 6 বাদ, তাহলে হচ্ছে মাঝখানে না, এত সময় আমার নাই, আমি এত মাথা খাটাবোই না। আমার 20টা 22টা 25টা 50টা ডাটা দেওয়া থাকতে পারে, হোয়াট এভার, কোনো প্যারা নেই আমার কাছে। সিম্পল, আগে আমি গুনবো কয়টা আছে, যা আছে তার সাথে 1 যোগ দিয়া 2 দ্বারা ভাগ দিব। তাহলে দেখি 13 আর 1 14, 2 দ্বারা ভাগ দিলে হয় 7 7। তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে 3, এটা 14, সরি এটা না, এই যে 80, এখানে 80 হচ্ছে তাহলে আমার মধ্যক। বুঝাতে পারলাম কি বলছি? যদি বেজোড় সংখ্যার উপাত্ত থাকে, একটা পরিসংখ্যানে যদি বেজোড় সংখ্যার উপাত্ত থাকে, সেইখানে আপনি যেটা করবেন, সংখ্যাটা নিবেন। সংখ্যাটা কয়টা উপাত্ত দেওয়া আছে, নাম্বারটাকে 1 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, 1 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে মধ্যক। দেখেন যদি উপাত্তের সংখ্যা বেজোড় হয়। আমার মনে হয় আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। এই কনসেপ্ট নিয়ে যদি আর কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলেন, এনি কনফিউশন, এনি কাইন্ড অফ কনফিউশন আমাকে বলেন এই কনসেপ্ট নিয়ে, যদি কারো কোনো কনফিউশন থাকে। না না না, 2 2, এটা 2তম পদ, না না 2 হবে, 2 দ্বারা ভাগ করবেন, কিসে তমতম পদ, 2 দ্বারা ভাগ করবেন। যেমন ধরেন আমি যদি আগেরটা দেখাই, এখানে কয়টা ছিল, 5টা বলছিলাম না, তাহলে দেখেন 5 যোগ 1 ভাগ 2, তাহলে 6 ভাগ 2 বা 3, এই দেখেন থার্ড পদ হচ্ছে মধ্যক। এটা ছোট মান, তাই আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কোন 2তম পদ না, 2 2। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝাতে পারছি? কি থাকলে, বিজোড় থাকলে কিভাবে করবেন সেটা বলে দিলাম। এখন আমাকে বলেন এইটুকু বুঝছেন কিনা। যদি এইটা বুঝেন বিজোড়ের, তাহলে জোরে যাব। যদি বেজোড়েরটা বুঝেন তাহলে জোরে যাব, বলেন। ক্লিয়ার? একটু ঝটপট কমেন্ট করেন, আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, ফিডব্যাকটা একটু চাই যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আরেকবার বুঝাই দিব। মাহমুদুর রহমান প্রিন্স, ফাইন। প্রিন্স ভাই আপনি কি আমার ক্লাস আজকে নতুন, একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ধরেন ধরেন এখানে তো অনেকগুলো, আমরা একটু ব্যাক স্লাইড থেকে যাই। হ্যাঁ, মধ্যক ব্যাপারটা কি? মধ্যক ব্যাপারটা হচ্ছে মধ্যমান। আমার যে একটা উপাত্ত দিয়েছে, এই উপাত্তের মাঝ বরাবর বা মিডলে কোনটা আছে সেটাকে বলছি আমরা 13 কিভাবে হলো। ফাইন, ওকে, ফাইন ফাইন ফাইন, কোনো সমস্যা নাই। একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। দেখেন তো উপাত্তের মধ্যম মানটাকে বলছি আমরা মধ্যক। জাস্ট কথাটা শোনেন, আর কিছু করতে হবে না, ঠান্ডা মাথায় কথা শোনেন। উপাত্তের
মিডল মানটাকে বা মধ্য মানটাকে বলছি মধ্যক। পয়েন্ট নাম্বার 1, তাহলে উপাত্তের মিডল মানটা হচ্ছে মধ্যমান। এখন দেখেন মিডল মানটাই হচ্ছে মধ্যক, ফাইন। তো মিডল মানটা আমি যদি ছোট হয়, লাইক 5টা 10টা বা 7টা হয়, আমি কিন্তু বের করতে পারবো। কিন্তু যদি অনেকগুলো মান হয়, যেমন আমি বলেছিলাম 1 2 3 4 5, এই 5টা আমার 5টা সংখ্যা দেওয়া আছে, এই 5টায় মিডল মান 3 দেখেই বোঝা যায় যে এই পাশে 2টা বাদ, এই পাশে 2টা বাদ, এটা দেখেই বোঝা যায়, তাহলে এটা হচ্ছে মধ্যক। কিন্তু যদি অনেক বড় একটা উপাত্ত দেওয়া থাকে, লাইক 15টা 20টা 25টা, তখন কি করব আমি? তখন যেটা করব, n প্লাস 1/2, এই n হচ্ছে নাম্বার, n হচ্ছে আমার উপাত্তের সংখ্যা, কতগুলো আছে। এইখানে দেখেন আমি একটা উপাত্ত লিখেছিলাম 40 45 50 60 70 75 80 85 90 81 82 99 100, আরো হতে পারে, আরো হতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের হতে পারে। কিন্তু এখানে দেখলাম আমাদের উপাত্তটা আছে 13টা, উপাত্ত আছে 13টা। কয়টা? 13টা। এই যে বললেন না যে 13 কিভাবে হলো, এই যে উপাত্ত ছিল 13টা, তাহলে আমার সূত্র কি? 13 মানে n প্লাস 1/2, দ্যাট মিনস 7। এই যে তাহলে 1 2 3 4 5 6, এই যে 7 নাম্বার, এটাই হচ্ছে আমাদের মধ্যক। এই পরিসংখ্যান বা এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে 80। এখন ক্লিয়ার? প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ওকে, এখন ক্লিয়ার? বুঝতে পারছি এখন সবাই? যদি বুঝতে পারেন তাহলে এটা কিসের জন্য মধ্যক বের করলাম? বিজোড় সংখ্যার, বিজোড় সংখ্যার আমরা মধ্যক বের করেছি। এখন সব সময় যে আমার বিজোড় সংখ্যা থাকবে ব্যাপারটা কিন্তু এমন নয়, আমার জোড় সংখ্যাও থাকতে পারে। তখন আমরা কি করব সেটাও এখন শিখাই দিব আপনাদেরকে, টেনশন নিয়েন না। জাস্ট এটা বলেন বুঝতে পেরেছেন কিনা, জাস্ট এটা আমাকে কমেন্টে বলেন আপনি ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা। এবার বুঝতে পেরেছেন প্রিন্স ভাই এবং প্রিন্স ভাই এবং জান্নাত ফাতেমা, আপনি বুঝতে পেরেছেন? ভেরি গুড। যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। ভেরি গুড, ভেরি গুড। চলেন এর পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে আমরা কি বলেছিলাম? আমরা তো বেজোড়টা নিয়ে কাজ করেছি, নাও আমরা জোড় নিয়ে কাজ করব। জোড় হলে কি করতে পারি আমরা, রাইট? দেখেন তো, জোড় হলে এই যে 10 9 12 6 15 7 8 13 14, এই সংখ্যাগুলোর মধ্যক বলছে 10। কিভাবে এই সংখ্যাগুলোর মধ্যক 10 হয় সেটা আমরা একটু বের করবো এখন, ঠিক আছে? প্রথমে আমরা এটাকে সাজাবো। এই যে 6 7 8 10 11 12, ঠিক আছে? আমরা সাজাতে পারি। দেখেন 6 7 8 10 11 12 সাজাইলাম। এখন দেখেন সাজানোর পরে বুঝতে পেরেছি, আমি আপনার কথা বুঝি নাই। টিচার ইনবক্স করেছেন, আমি কথা বুঝি নাই, সরি, আমি কথা বুঝতে পারিনি। আপনি কোন মেসেজ করেছেন বা কিছু, আমি বুঝতে পারিনি, সরি ভাই। আপনি আরেকবার একটু বলেন কি করছেন। তাহলে এইখানকার আমরা যেটা করব, দেখেন 6টা না, এই যে জোর, জোর হইলে মাঝখানে কোন দুইটা আছে? এই দুইটা না, 8 আর 10, তাই তো? এই 8 আর 10 কে যোগ করব, মাঝে দুইটা একে যোগ করব, ভাগ 2, 18/2, তার মানে 9। তাহলে এটার মধ্যক কত? মধ্যক হচ্ছে 9। জোরেরটা সহজ, জোরেরটা সহজ, বাট বেজোরেরটা কঠিন। ঠিক আছে? ক্লিয়ার? দেখি একটু। জোরেরটা সহজ, বেজোরেরটাতে কিন্তু 1 যোগ করতে হয়, এটা মনে রাখতে হবে। জাস্ট মাঝখানে আমার যে দুইটা আছে দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, যেটা পাবো সেটাই হচ্ছে আমার মধ্যক।
এবার আসেন প্রচুরক। এবার আসেন প্রচুরক। আমরা মধ্যক বুঝলাম, উপাত্ত বুঝলাম, এবার আসেন প্রচুরক। প্রচুরক হচ্ছে একই ডাটা সর্বাধিক কতজন পেয়েছে। যেমন ধরেন এই যে কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি থাকে সেটাকে আমরা বলছি প্রচুরক। অ্যাজ লাইক ৮০, ৮৫, ৮৭, ৯০, ৯০, ৯৫, ৯৫, ৯৫, ৯৫, ১০০। এই সংখ্যাগুলোতে দেখেন ৯০ কিন্তু ২ বার আছে, ৯৫ ৪ বার আছে, তাহলে সর্বাধিক কোনটা? ৯৫, তাই না? তাহলে প্রচুরক হচ্ছে এখানে ৯৫। ওকে ওকে, সমস্যা নেই, সমস্যা নেই প্রিন্স ভাই, ওগুলো সমস্যা হবে না, আপনি জাস্ট ক্লাসে মনোযোগ দেন, ওটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে কি বললাম? কথাটা বলেছি যে সর্বাধিক যতবার আছে সেটাকে বলা হচ্ছে প্রচুরক। কি বলছি? সর্বাধিক যতবার আছে সেটাকে বলা হচ্ছে প্রচুরক। ক্লিয়ার? দেন তাহলে এবার শেষ, এবার একটু প্রশ্ন উত্তর সলভে যাই, দেখি একটু প্রশ্ন উত্তরে কি দেওয়া আছে, কি দেওয়া। আচ্ছা, প্রশ্ন উত্তরে যাওয়ার আগে যেটা আমি জিজ্ঞেস করি, আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ড সময়ের মধ্যে আমাকে বলেন কোনো প্রবলেম আছে কিনা। পরিসংখ্যানের বেসিক নিয়ে কি কি শিখলাম? উপাত্ত, পরিসংখ্যান কি, কিভাবে পরিসংখ্যান বুঝবো, দেন মধ্য কিভাবে বের করা যায়, বিজোড় হলে কিভাবে, জোড় হলে কিভাবে, এরপরে আসেন প্রচুরক কিভাবে বের করব বা আমরা বের করতে পারি। ওকে, যদি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে থাকেন কমেন্ট বক্সে বলেন অল ক্লিয়ার। একটু অল ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন করে ফেলেন ঝটপট, ঝটপট একটা বিজ্ঞাপন হয়ে যাক। প্রত্যেকে জানান বেসিক ক্লিয়ার, খাতায় লেখা হয়ে গেছে বেসিক? ক্লিয়ার? ইকবাল বলছেন অল ক্লিয়ার, ভেরি গুড ইকবাল। বাকিরা কোথায়? বাকিদের পাইন, প্রত্যেকে কমেন্ট চাই। ক্লিয়ার, ফাইন, ডান, ক্লিয়ার, ফাইন, ডান, শেষ। এমন ভাবে শিখে নেন, এমন ভাবে বেসিক গুলো মাথায় ঢুকাই ফেলেন যাতে পরবর্তীতে ম্যাথ করার সময় এগুলো নিয়ে কোনো প্রশ্ন বা কনফিউশন আপনার মনের মধ্যে সৃষ্টি না হয়। ঠিক আছে, এমন ভাবে শিখে নেন। জুবাইর হোসেন অল ক্লিয়ার, ভেরি গুড জুবাইর ভাই। বাকিরা কোথায় বলেন? ফাইন, যদি বুঝে যান চলেন প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে দেখি কি বলছে। 11টি সংখ্যার গড় দেয়া আছে। প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 25। আমি আমি মধ্যক প্রচুর বুঝেছি, একটু আগে ক্লাসে এসেছি, আর বুঝতে পাইনি আমি কমেন্ট সম্পূর্ণ। আমি একটু দেখে নিই, দাঁড়ান একটা মিনিট প্লিজ। ওকে ঠিক আছে প্রিন্স ভাই, আমরা মধ্যক প্রচুরক আপনি বুঝতে পেরেছেন এনাফ। বাকি যে পার্টটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ডাটাগুলো দেওয়া ছিল আমার, এই যে 50, 80, 40, 90 করে, এটাকে উপাত্ত বলা হয়। ইন্ডিভিজুয়াল একটা পরিসংখ্যানে অনেকগুলো ডাটা দেওয়া থাকলে সেটাকে বলে একটা পরিসংখ্যান। সিঙ্গেল ডাটা থাকলে পরিসংখ্যান হবে না। আপনাকে আমি একদম জাস্ট 2-1 লাইনে বলে দিচ্ছি। সিঙ্গেল ডাটা থাকলে সেটাকে আমরা পরিসংখ্যান বলবো না, অনেকগুলো ডাটা থাকলে সেটাকে আমরা পরিসংখ্যান বলবো। এবং এই যে ইন্ডিভিজুয়াল ডাটা, এটাকেই বলা হচ্ছে উপাত্ত। ওকে, বাস চলুন। তাহলে কি বললাম? 11টি সংখ্যার গড় দেয়া আছে। প্রথম 5টার গড় 25, শেষ 5টার গড় হচ্ছে 28, ষষ্ঠ সংখ্যা বের করতে বলছে। খুবই সহজ একটা ম্যাথ। কিভাবে দেখেন আপনাদেরকে বুঝাই বলি। 11টা সংখ্যার গড় দেওয়া আছে, মানে 11 গুণ 30, দ্যাট মিনস 330। দেখেন, এরপরে আসেন প্রথম 5টা সংখ্যার গড় আছে 25, তাহলে 5 গুণ 25 যোগ আরেকটা দেওয়া আছে কটা, শেষ 5টা, তাহলে 5 গুণ 28 এখান থেকে পাবো। তাহলে 5 25 কত হয়? 5 25 হচ্ছে 125, আর 5 28 140। এই দুইটা যোগ করলে আমি পাই 265। এই যে 265 আর 305, দেখেন 330 ছিল আমার 11টা সংখ্যার গড়। তাহলে 11টা সংখ্যা কত? 11 দিয়ে 30 কে গুণ করব। একই রকম ভাবে 265 কিন্তু আমার 10টা সংখ্যার সমষ্টি, কারণ আমি 10টা সংখ্যার গড় থেকেই কিন্তু এটা বের করছি। এখন 11টা সংখ্যা থেকে 10টা বাদ দিলে যেটা থাকে 65, সেটাই হচ্ছে আমার অ্যান্সার।
ক্লিয়ার? ইকবাল, জিহান রাজ, ভেরি গুড, খুব ভালো। আমি মাঝে মধ্যেই বলি আপনারা আমার থেকে ভালো ম্যাথ পারেন, সত্যি কথা, আপনারা আমার থেকে ভালো ম্যাথ পারেন। ওকে, অল রাইট, সো ইটস ডান 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 ডান। বলেন, বুঝতে পেরেছি সবাই? নাও এই যে দেখেন চলে আসছে। এখন দেখেন, এখন দেখেন এই যে প্রদত্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে, মধ্যক বের করতে বলছে, প্রচুরক নির্ণয় করতে বলছে। এটা কি আপনারা পারবেন? এটা কি আপনারা পারবেন? কেন পারবেন না বলেন তো? অবশ্যই পারা উচিত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এখানে 19টা সংখ্যা দেওয়া আছে, 19টা সংখ্যা দেওয়া আছে। এই 19টার মধ্যে ছোট থেকে বড় সাজান, সাজানোর পরে গড় বের করবেন। গড় কি ছিল? এটা করে দিব না, এটা করে দিব না, এখানে দিবেন সমষ্টি গড়ে, আর নিচে হচ্ছে সংখ্যা, মানে এই যে সবগুলো সমষ্টি আর সংখ্যা দিলে গড় হয়ে যাবে। মধ্যক 19টা আছে, তার মানে কি হবে? 19 যোগ 1/2, এটা হয়ে যাবে প্রচুরক সর্বাধিক যেটা। বলেন, এখন আপনারা অ্যান্সার বলবেন, আমি জাস্ট লিখে দিছি, আর কিছু করব না। প্রচুরক হচ্ছে সর্বাধিক। বলেন দেখি, এইটা বুঝতে পারলে আমার এতক্ষণে যে কষ্টটা সেটা সার্থক ভাই। এই অঙ্কটা করতে পারলে আমার এই গড়, মধ্যক, প্রচুরক এগুলো বোঝানো কষ্ট সার্থক, সিরিয়াসলি। বলেন, এই যে আমি লিখে দিচ্ছি তাও সূত্র। গড় কি? সমষ্টি ভাগ সংখ্যা। সংখ্যা কয়টা আবারও দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এই যে 19টা, ঠিক আছে? ঠিক আছে, করেন। এটা অ্যান্সার বলেন আমাকে দেখি, এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার আমাকে বলেন, এটার অ্যান্সার আমাকে বলেন সবাই, এটার অ্যান্সার আমাকে বলেন। আপনাদেরকে সময় দিচ্ছি, এই ম্যাথটা করতে একটু সময় লাগবে আমি জানি, সময় দিচ্ছি, কোনো সমস্যা নাই। গড়ের সূত্রটা কি? সমষ্টি ভাগ সংখ্যা। মধ্যক কি হবে? এই যে n+1 ছিল না, যেহেতু এটা বিজোড়, তাহলে n+1/2, তো n এর মানে এখানে 19, 19 + 1/2। আর প্রচুরক হচ্ছে সর্বাধিক যেটা আছে। করেন দেখি, দেখি। গড় হচ্ছে 22.22। আচ্ছা ফাইন, তারপর ইকবাল বলছেন এভারেজ হচ্ছে 22.22, গুড। তারপর তারপর বলেন, জিহান রাজ কোথায়? প্রত্যেকে এটা করবেন, প্রত্যেকে করবেন। যদি এটা বুঝতে পারেন ভাই তাহলে শেষ। তাহলে এই ম্যাথ মানে গড়, মধ্যরক, প্রচুরক এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝছেন, এটা আমি বুঝতে পারবো। আমি করে দিব, কোনো টেনশন নিয়ে না, আমি করে দিব। বাট আগে আপনারা আমাকে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। প্রত্যেকে চেষ্টা করেন, প্রত্যেকে প্রত্যেকে সময় দিচ্ছি, লাগলে 1 মিনিটের জায়গায় 1.5 মিনিট সময় নেন, 2 মিনিট সময় নেন, তাও করেন, অঙ্কটা একদম শেষ করে ফেলেন, ক্লিয়ার হয়ে যাবেন। সূত্র লিখে দিয়েছি, জাস্ট অঙ্কটা করবেন। যোগটা করে ফেলেন, সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেন, হয়ে গেছে 22.22 বলছে আমাদের ইকবাল ভাই। দেখি বাকিরা কি বলে, বাকিরা কি বলে সেটাও একটু দেখি। 30 12, আমিও মুখে মুখে করি, চলেন। 30 12 22 যোগ করলে হয় 64, 64 সাথে 17 করলে হবে 81, 81 সাথে 27 করলে হবে 108, 108 এর সাথে 25 করলে 133, তারপরে আছে 20 যোগ 24, 20 24 করলে 177, তারপর 19 আর 2 21, তাই তো? 21 করলে 198, দেন 23 32, 23 করলে 221, 32 করলে 253, তারপরে আসেন হচ্ছে কত আছে 32 পরে 26, 26 দিলে হবে 279, আর 29 আছে 308, ফাইন। দেন 35 343, তারপর আছে 21,
এরপর আছে 21, 364, তারপরে আছে 11, 375, এরপরে আছে 28, 403, এরপরে আছে 19, 422। 422 কে আমরা কি করব এখন? 422 কে আমরা যেটা করব সেটা হচ্ছে 19 দ্বারা ভাগ দিব, তাই না? 422 ভাগ 19, দ্যাট মিন্স 22.20। এটা হচ্ছে আমাদের নাম্বার। ওকে, এখন আসেন তাহলে অ্যাভারেজ আমরা পেলাম, গড় বের করে ফেলছি। মধ্যক হচ্ছে আমাদের 10 নাম্বার। তাহলে 10 নাম্বারে কি দেওয়া আছে দেখি? 10 নাম্বার কোনটা হবে? 3, 6, 9, 10, 2। মধ্যক কেউ বলছেন 10, মধ্যকের এই অবস্থা কেন? মধ্যক প্রিন্স বলছেন 10। ওকে, প্রচুরক নিয়ে কারো কোনো সমস্যা নাই, সর্বাধিক ছিল 19। ওকে ফাইন, বুঝলাম। মধ্যক জিহান বলছেন 24, ইকবাল বলছেন মধ্যক 26, আবার এদিকে প্রিন্স বলছেন 10। মান তো 3টা হওয়ার কথা না, মান তো হবে 1টা। 3জন কিভাবে করেছেন কমেন্ট একটু বলেন তো দেখি, একটু কমেন্টে আমাকে জানান তো আপনি মধ্যকটা কিভাবে করেছেন। আপনি কি এটা সিরিয়াল অনুযায়ী করেছেন, সিকোয়েন্সটা ছোট থেকে বড় করার পরে করেছেন, নাকি জাস্ট এখান থেকে ধরেই করে ফেলছেন? এটা সিকোয়েন্সটা ছোট থেকে বড় ধরে করে তারপর করতে হবে। ওকে, তাহলে সর্বাধিক দেখেন, যদি আপনি বলেন এটা কত থাকে 10, তাহলে এখন মধ্যক কি 10? না, মধ্যক তো 10 না প্রিন্স, এই 10 কিন্তু মধ্যক না। 10 মানে এই যে এই জায়গায় নাম্বারটা ছিল এর 10 নাম্বার ঘর, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে। বাট 2 কিন্তু মধ্যক হচ্ছে না, মধ্যক 26ই হবে। আচ্ছা দেখি, যারা আমরা একটু কি করতে পারি, আমরা একটু একটা কাজ করতে পারি না, আমরা সিকোয়েন্সটা সাজাই। 2 এর পর কত আছে দেখি? 2 এর পরে আছে 10 আছে, 2 এর পরে এক সংখ্যা তো আর কিছু নেই, তাহলে 11, 12, তারপরে 12 পরে আছে 20, তাই তো? 12 পরে আছে 20, 20 এর পরে আছে 21, 21 এর পরে আছে 22, 22 এর পরে আছে 23, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 23 এর পরে আছে কি 24, 25, 24, 25, তারপর 26। দেখি তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অ্যান্সার 26। ঠিক আছে। মধ্যক সুদজাহান 23, প্রচুরক 19, গড়। ভাইয়া মধ্যকটা কারোই হয় নাই, মধ্যকটা হইছে ইকবালের। ভেরি গুড, তার জন্য একটা হাততালি হোক। ঠিক আছে, কেন দেখেন, সবাই একটু হাততালি কমেন্ট করেন, সেটা ডিজার্ভ করে। সবাই ভুল করে ফেলছেন, এটাকে বলছি না ছোট থেকে বড় সাজাবেন, তাহলে প্রথমে 2, তারপর 11, 12, 20, এইভাবে 21 যাওয়ার পরে দেখেন এই 10 মানে এই সিকোয়েন্সের 10 নাম্বার ঘরে যে নাম্বারটা থাকে বা সংখ্যাটা, সেইটা হচ্ছে মধ্যক। এইটা তো আপনি নাম্বারটা বের করে ফেললেন যে 10 নাম্বার ঘরে, তো 10 নাম্বার উপাত্তটা, বা 10 নাম্বার ঘর না বলে আরো সুন্দর বলা যায় 10 নাম্বার উপাত্তটা। তাহলে 10 নাম্বার উপাত্ত ছোট থেকে বড় সাজালে দেখতেছি 26, 26, দ্যাট মিন্স মধ্যক হচ্ছে আমার 26। ওকে, ভেরি গুড ইকবাল। আর প্রচুরক সর্বাধিক সবচেয়ে বেশি কি আছে দেখি? সবচেয়ে বেশি 2বার বোধহয় 19ই আছে, তাহলে এটা হচ্ছে 19। ক্লিয়ার? ডান? এবার ক্লিয়ার? এনি কনফিউশন? এই একটা ম্যাথ বুঝলে মোটামুটি মধ্যকের গড় প্রচুরক সব বুঝে যাবেন, আর কোনো প্যারা কোনো কনফিউশন থাকবেই না। বলেন ক্লিয়ার? এখানে 17, 18 মিস করছি। ও 17 আর 19 ছিল, আচ্ছা 17 আর 19 সমস্যা নেই। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কেমনে হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10 নাম্বার তো, তাই না? যদি সেইটা হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে তো 26 হবে না। আমি দেখেন, আচ্ছা আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, দাঁড়ান, এটা আপনাদের প্যাচ লেগে যাবে। আমি একটুখানি একটা হয়ে গেছে, মধ্যকটা 26ও না, এটা 10 ঠিক আছে, এখানে 10, এটা ঠিক আছে। দেখেন সিকোয়েন্সটা করি, 2 এর পরে হচ্ছে আপনার 11, তারপর 12, তারপর 17, তারপর 19, আমি ছোট থেকে বড় সাজাচ্ছি, 19, তারপরে হচ্ছে 19 এর পরে 20, 21, 22,
23, 24, 25, 26, আমার দরকারই নেই। 10 নাম্বার বলছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অ্যান্সার 24। 24, এটা হবে 24। ঠিক আছে, ক্লিয়ার এটা এবার? ওকে, এখানে আরো একটা ব্যাপার ছিল, ওইটাও মিস্টেক হয়ে গেছে আমাদের। দেখেন আরেকটা ব্যাপার ছিল, এটাও বলি। আচ্ছা, এটা নিয়ে কনফিউশনে কিছু নাই, মাথা ঠান্ডা করেন, আমি বুঝাই দিচ্ছি। আরেকটা ব্যাপার ছিল, সেটাও মিস্টেক করে ফেলছি। এখানে 19 দুইবার ছিল, এক্স্যাক্টলি জিহান, থ্যাংক ইউ ভাই। 19 দুইবার ছিল না, এই যে একটা 19, এই যে আরেকটা 19, তো দুইটা লিখতে হবে, 20, 21, 22, 23, 24, 25, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 23 অ্যান্সার, 23। আচ্ছা, আমি এটাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়ে যাই। একটু দেখেন সবকিছু বাদ দেন, সব বাদ দেন। একটা নাম্বার 19 নাম্বার 23, ঠিক আছে? হ্যাঁ ইকবাল, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। দেখেন আমরা আমাদের মতো করে আরেকটা ম্যাথ করি, চলেন। 20, 22, 24, 5, 7, ধরেন এখানে দিলাম 13, এরপরে 13 লিখতে যাই তো 12, 13, এরপরে হচ্ছে 17, 2, 28, 35, 45, কতগুলো নাম্বার লিখছি জানি না, দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ফাইন, বিজয়ী হয়ে গেছে, তাই তো? তাহলে এটার মধ্যকটা কি হবে? এখন মধ্যকের সূত্র হচ্ছে n + 1 ভাগ 2, ফাইন। তাহলে উপরে ছিল 11টা নাম্বার যোগ 1 ভাগ 2, তাহলে 6। কিন্তু কোন 6? এটাকে ছোট থেকে বড় আগে সাজাবো, তাহলে চলেন সাজাই। প্রথমে 2 দিয়ে শুরু হবে, 2 গেল বাদ, তারপর ছোট 2 এর সবচেয়ে ছোট, তারপর বড় 5, এরপরে 7, তারপরে কি দেওয়া আছে? সিঙ্গেল ঘরে আর কিছু আছে? নাই। এরপর আসেন 13, তারপর 17, 13 গেল, 17 গেল, এরপরে আসেন 20, এরপরে 22, 22, তারপর 24, দেন 28, এরপরে 35, এরপরে 45। দেখেন ছোট থেকে বড় সাজালাম। এরপরে এখন বলছে আমার কয় নাম্বার ঘর? উপাত্তে 6, 1, 2, 3, 4, 5, 6, এই যে। তাহলে এইটা হচ্ছে আমার মধ্যক। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, সবাই ক্রিস্টাল ক্লিয়ার? আমাকে বলেন ক্রিস্টাল ক্লিয়ার? এরপর আর কোনো কথাবার্তা হবে না মধ্যক নিয়ে, বলেন ক্রিস্টাল ক্লিয়ার? প্রত্যেকে বলেন এটা বুঝতে পারছেন? ক্রিস্টাল ক্লিয়ার? এনি কনফিউশন? কোনো একটা জায়গায় একটা ছোট কনফিউশনও যদি থাকে আপনার, আমাকে বলেন। জি, জান্নাত বলছেন জি স্যার, ভেরি গুড জান্নাত। প্রিন্স ভাই, তারপর ইকবাল, যারা আছেন বলেন ক্রিস্টাল ক্লিয়ার? প্রত্যেকে জানান এই মধ্যক নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে। হ্যাঁ বলেন। না, এখানে প্রচুরক নাই, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যায় একবার করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সংখ্যায় একবার করে দিছি, দ্যাটস এখানে কোনো প্রচুরক নাই। প্লিজ বলেন ভাই, বলেন আপনার প্রশ্নটা ঝটপট বলেন, দেন আমরা নেক্সট ম্যাথে যাবো। আপনার প্রশ্নটা আগে শুনি। দুইবারই লিখতে হবে। যেমন ধরেন
এখানে আমি আপনাকে দিয়ে দিলাম 45 45 45, তাহলে 45 কয়বার ছিল? 2 বার। শেষে যে 45 45ই হবে। এবং দেখেন 6 নাম্বার মধ্যক তখন 20ই কিন্তু হয়। ঠিক আছে আসিফ, ওকে ভেরি গুড। আসিফ আপনি কি নতুন আজকে ক্লাসে? আজকে বেশ কিছু মানুষকে নতুন পাচ্ছি। প্রিন্স ভাই ক্লিয়ার? 2 বার দেওয়া থাকলে 2 বার, 3 বার দেওয়া থাকলে 3 বার, যতবার দেওয়া থাকবে ততবার ভাই, সোজা কথা। ওকে, এটা গড় বের করে ফেলছেন, বাহ ভেরি গুড ইকবাল। সো আমরা নেক্সট ম্যাথে কি যেতে পারি কিনা? যদি নেক্সট ম্যাথে যেতে পারি তাহলে সবাই একটু ভালোবাসা দিব। এটা ভালোবাসা সিম্বলই হয় নাই, বলেন। ভালোবাসার মাসে ভালোবাসা শেয়ার করেন সবার সাথে। পৃথিবীতে ভালোবাসার জায়গা, ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস করি। ওকে, সো এটা ক্লিয়ার, অল ডান, অল সেট। ওকে, কোনো কনফিউশন? এনি কনফিউশন? এনি কনফিউশন? অল ক্লিয়ার, গুড। চলেন এবার একটা ম্যাথ দেখি। 6টা সংখ্যার গড় দেয়া আছে, একটি সংখ্যা বাদ দিলে গড় হবে 7.2। ভাই 6টা সংখ্যার গড় দিছে মানে হচ্ছে আগে এইটারে নিয়ে কাজ করি। দেখেন এটা করলে কত হয়, এখান থেকে দশমিক উঠাই দেন, তাহলে থাকে নিচে 10। এটা কাটেন, 3 দুগুণে 6, 5 5 5 17 85 51। ফাইন, 6টা সংখ্যা তাহলে মান মোট 51। একদম ঝটপট অঙ্ক করবো, এখন ধরবো আর ছাড়বো। 6টা সংখ্যার গড় মান হচ্ছে 51, একটা সংখ্যা বাদ দিছি, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5। তাহলে 5টার এবার 7.2 দ্বারা গুণ দেন, 5 × 7.2, এটা উঠাই দিলে নিচে হয় 10, কারণ দশমিক উঠে গেলে নিচে কত আসবে? দশমিকের জন্য 1, পরে যেই কয়টা ঘর সেই কয়টা শূন্য। ফাইন, 5 দিয়ে 10 কে কাটেন 2, 2 দিয়ে 72 কে কাটেন 36, তাহলে 51 বিয়োগ 36 অ্যান্সার 15। এই যে অ্যান্সার, এইটা বাদ দেওয়ার সংখ্যাটা হচ্ছে 15। বুঝছেন? বুঝাইতে পারলাম? ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? এই ধরনের ম্যাথ দিয়ে দেয়, হ্যাঁ মাঝে মধ্যে এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, ওকে ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, নেক্সট একটা ম্যাথ যেটা নিয়ে কথা বলেছিলাম, গুণোত্তর গড়। আপনারা গাণিতিক গড়টা পারেন, যেটা অলরেডি করেছেন। গাণিতিক গড় কি যদি আমি বলি, 18 এবং 72-এর গাণিতিক গড়, তাহলে গাণিতিক গড়টা হচ্ছে, গাণিতিক গড় হচ্ছে 18 যোগ 72 ভাগ 2, 90 ভাগ 2 বা 45। আমার অঙ্ক শেষ কিন্তু। গাণিতিক গড় এইটাই ভাই, বাট গুণোত্তর গড়টা আপনাদের জন্য আজকে নতুন। সূত্রটা আগে শিখেন। গুণোত্তর গড় সূত্রটা হচ্ছে √x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 ইন্টু xn, মানে যতগুলা সংখ্যা থাকবে সবগুলা করবেন, আর এই কর্নারে এনটা দিবেন। এই এনটা কি সেটাও বলছে। এই এনটা হচ্ছে আপনার যেই কয়টা সংখ্যা দেওয়া, দেখেন এখানে সংখ্যা কয়টা দেওয়া? 2টা, তাহলে √ এখানে n এর ভ্যালু 2, x1 এর ভ্যালু 18, x2 এর ভ্যালু 72। ডান। এবার এটা সুন্দর একটা ক্যালকুলেশন করা যায়। কি করব আমি? 18 কে লিখবো 9 × 2, 72 কে লিখবো 8 নং 72, এখানে 2 ছিল, তাহলে এখান থেকে লেখা যায় √9² × 4²। এই যে 8 দুগুণে 16, 16 কে লেখা যায় 4², আর 9² ছিল, এখানে 2 ছিল, তাহলে এখান থেকে আবার লেখা যায় কি, যদি আমি এটা লিখি এই জায়গাটায়, এটা লিখবেন এইভাবে 2 9², জাস্ট ভাগ করে দিলাম আর কি, 2 4²। এখানে রুটের ভ্যালু কিন্তু 2, রুটের ভ্যালু এখন কিন্তু আর হাফ না, 2 টু ভ্যানিশ, তাহলে থাকে 9, আর এখান থেকে 2 টু ভ্যানিশ থাকে 4, দ্যাট মিন্স 36। ডান। গুণোত্তর গড় বুঝাইতে পারলাম? প্রত্যেককে গুণোত্তর গড় বুঝাইতে পারছি? কমেন্ট করে জানান। গুণোত্তর গড় বুঝাইতে পেরেছি?
ক্লিয়ার? 36 স্লো ভাবে করব। আচ্ছা ওকে, আচ্ছা জান্নাত ফাতেমা আপনাকে বলি আজকে দুইটা টপিক। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আপনি যেহেতু আজকে ক্লাসে নতুন, আপনি এটা জানেন না, আমার ক্লাসের রেকর্ড 3 ঘন্টারও আছে। আমরা যারা অনেকে পুরাতন এখানে আছেন স্টুডেন্ট তারা জানে অনেক লং ক্লাস হয়ে যায়, কিন্তু এতক্ষণ অনলাইনে বা কোন একটা ডিভাইসের সামনে আপনি বসে ক্লাস করলে যেটা হয়ে যায়, প্রথমত আপনার নিজের একটা ফিজিক্যাল প্রবলেম ক্রিয়েট মাথা ব্যথা করতে পারে প্রচন্ড, বা আপনার চোখ ধরে যেতে পারে, এক নাম্বার ইস্যু। পয়েন্ট নাম্বার 2, আমি যত ফাস্ট করছি আপনাকে এর থেকে ফাস্ট ম্যাথ করতে হবে। আমি যত ফাস্ট করছি আপনাকে এর থেকে ফাস্ট ম্যাথ করতে হবে। আপনি যখন হলে যাবেন আপনি 200টা প্রশ্ন পাবেন ভাই, সময় পাবেন 120 মিনিট। এবার চিন্তা করেন তো, এই 120 মিনিটকে 200 দ্বারা ভাগ দেন, আপনি পার কোশ্চেনের জন্য কতক্ষণ সময় পাচ্ছেন? বলেন। 120 কে যদি আপনি 200 দ্বারা ভাগ দেন তাহলে আপনি কতটুকু সময় পাচ্ছেন বলেন? আপনি কিন্তু খুব কম সময় পাবেন, তাই না? আপনাকে আমি বুঝাইতে পারছি কথাটা? তো কথাটা হচ্ছে আলটিমেটলি যেহেতু আপনার সময়টা এখানে কম, আপনার 200 কোশ্চেন 120 মিনিট সময়, তো আপনি কিন্তু পার কোশ্চেনের জন্য অনেক কম সময় পেয়ে যাবেন, রাইট? তো সেই জন্য আমি যত ফাস্ট বা দ্রুত করছি আপনাকে আরো দ্রুত প্র্যাকটিস করতে হবে, এবং এটাই ম্যাথ করার জবের জন্য কি বলেন একদম মোক্ষম জিনিস আমি বলতে পারি, যে আপনার সময় যত বাঁচবে আপনি অন্যান্য সেক্টরে সময় দিতে পারবেন। কারণ আপনার ম্যাথে যদি একবার প্যাস লেগে যায়, একটা ম্যাথে যদি আপনি সময় একটু বেশি নিয়ে নেন, দেখবেন অন্য একটা ম্যাথ অ্যান্সার করতে গেলে ধরা খেয়ে যাবেন। ওকে, তারপরও আমি বারবার একটি কথা বলি, আমার ক্লাস থেকে এমন একজন শিক্ষার্থীও আমি চাই না যে না বুঝে যাক, একজনও আমি চাই না, ঠিক আছে? তো আমি চাই প্রত্যেকে বুঝে তারপরে আজকে ক্লাসটি শেষ হোক। আপনি যেই জায়গাটায় বুঝবেন না, আমি একবারের জায়গায় 10 বার বলতে বাধ্য আছি বা রাজি আছি, সোজা কথা। সো আপনি আমাকে প্রশ্ন করবেন, ভাই যে ভাই বুঝি নাই, আমরা আপনাকে নিয়েই আমাদের তৈরি মানে পারে যেয়ে পৌঁছাবে, ঠিক আছে? সো ওকে ফাইন, আমাদের পরিসংখ্যান শেষ। পরিসংখ্যান নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন পরিসংখ্যান নিয়ে? আপনারা কি নিয়ে কথা বলছেন? ইকবাল, আমি একটু দেখে নিই, আমি আসলে কমেন্ট গুলো মাত্র পেলাম। আচ্ছা, আপনারা ওইটার এখনো ঘরে পড়ে আছেন? জিয়ান ভাই, ওটার ঘর তো দরকার ছিল না, তারপরে যদি করেছেন ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো ক্লিয়ার? আপনাদের সাথে আমার 2-1 মিনিটে কিছু কথাবার্তা একদম, যেহেতু পরীক্ষা অতি সন্নিকটে, আপনারা জানেন যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা একটু আমি শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের জাস্ট জিজ্ঞেস করা, স্কোয়ার এবং রুট কাটার বিষয়টা বলবো, ফাইন চলেন। ধরেন এইটা আছে √9, তো √9 এর ভ্যালু হচ্ছে 3, √9 এর ভ্যালু 3 আমরা জানি, কিভাবে আসছে সেইটা একটু বুঝি। √9, এই 9 কে লেখা যায় 3 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার। রুটের ভ্যালু কত? রুটের ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 3 স্কয়ার আর রুটের ভ্যালুটা হয়ে যায় হাফ। এইটাও পাওয়ার, এইটাও কিন্তু পাওয়ার, দেখেন হাফও পাওয়ার, 2 পাওয়ার, তো পাওয়ার পাওয়ার কি হয়? পাওয়ার পাওয়ার গুণ হয়। দ্যাট মিনস 3 2/2, কারণ এই 2টা গুণ হয়ে উপরেই যাবে, 2 2 কাটলে হয় 1, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 1/3। ওকে দিনা, এবার ক্লিয়ার ভাই? মাহমুদ আক্তার দিনা, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? আপনাদের সাথে
জাস্ট একটু ব্রেক দিচ্ছি। ব্রেক বলতে এই ব্রেক না যে অন্য কোথাও যাবেন, আমার কথাই আপনারা শুনবেন। যেহেতু আমরা একটা টার্ম শেষ করেছি, পরিসংখ্যানটা শেষ করেছি, কোনো প্রবলেম থাকলে তো আমাকে কমেন্ট করবেনই। আর বাকিটা এখন করাবো হচ্ছে সম্ভাব্যতা। এর আগে আপনাদের সাথে জাস্ট কিছুক্ষণ একটু কথা বলবো, 2-1 মিনিটে কিছু কথা বলবো। এটা আমি মাঝে মধ্যেই বলি। আপনাদের পড়ার কি অবস্থা? পরীক্ষা খুবই সন্নিকটে। আপনাদের অনেক দিন যাবত দীর্ঘ সময় ধরে আপনাদের আমি ক্লাস নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাকে দীর্ঘ সময় ধরে চেয়েছেন। আপনাদের ক্লাস রেটিং সেটাই বলে। আপনারা ক্লাস রেটিং দিয়ে আমাকে খুব ভালোভাবে মূল্যায়ন করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। বাট আপনাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলোর কি অবস্থা, সবগুলো সাবজেক্টের কি অবস্থা আমাকে একটু কমেন্টে জানান তো। দেখেন, দুটো কথা বলি। আপনাদের এই যে আমাদের মধ্যে অনেকেই আছেন না যে আচ্ছা আমি দাঁড়িয়ে কথা বলি, সমস্যা নেই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে জব করেন বা হচ্ছে কি বলে ওটাকে, কাজ থাকে আপনার, বা কাজ করেন না, বা দেখা যায় কেউ বিবাহিত আছেন বা ম্যারিড, বাচ্চা আছে, আপনার বলেন মাঝে মধ্যে ভাইয়া বাচ্চা সামলিয়ে পড়তে পারি না। এই যে এই কথাগুলো বলেন, আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাদেরকে একটা কথা বলি ভাই, একদম সহজ সাপটা ডিরেক্ট কথাবার্তা। একটা গাড়ি আর কি, চলেন এটা ধরেন একটা গাড়ির চাকা, ধরেন যেরকম একটা গাড়ি আর কি, হ্যাঁ একটা গাড়ি, একটা গাড়ির দরজা টরজা আছে মোটামুটি। এই যে এখানে দেখেন ফ্ল্যাগ থাকে না, এখানে একটা পতাকা থাকে না, বাংলাদেশের পতাকা, আমার লাল সবুজের দেশের পতাকা। এই যে লাল সবুজের দেশের একটা পতাকা গাড়ি আঁকলাম, এই ফ্ল্যাগওয়ালা গাড়িতে যদি আপনি চড়তে চান, এই ফ্ল্যাগওয়ালা গাড়িতে যদি আপনি চড়ার স্বপ্ন দেখেন, আপনি যদি ব্যাকুল থাকেন যে হ্যাঁ আমি লাইফে এই ফ্ল্যাগওয়ালা গাড়িতে চড়তে চাই, গেস্ট হিসাবে না, আমার জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি গাড়ি, সেটা পুলিশের হতে পারে, সেটা ম্যাজিস্ট্রেটের হতে পারে, অ্যাডমিনের হতে পারে, ফরেন ক্যাডারের হতে পারে, অথবা অন্য যে কোনো ক্যাডারই হতে পারে, আপনি একটা ফ্ল্যাগওয়ালা গাড়িতে চড়তে চান, নিজের নামের শেষে বলতে চান যে আমি বিসিএস 46 ব্যাচ 47 হোয়াটএভার, আপনি যেটাই বলেন না কেন, এই ব্যাচের আপনি শিক্ষার্থী। তাহলে এই যে যে বাকি কথাগুলো বলছেন, ভাইয়া আমি পড়তে পারছি না, 3 ঘন্টা পড়ছি, কাজ করতে পারছি না, এগুলোর কোনো ভিত্তি নাই। আপনি চান মানে আপনি চান, সোজা কথা। আপনি চান মানে আপনি চান ভাই। আপনি মন থেকে না চাইলে আপনার সারা দিন মানে পুশ করে পড়ানো সম্ভব না। আপনি যদি ওই স্বপ্ন না দেখেন তাহলে হচ্ছে সম্ভব না যে আপনি পড়তে বসেন, আপনার পড়তে ভালো লাগবে না। দেখেন আমি একটা কথা মাঝে মধ্যে ক্লাসে বলি না আপনাদের, আল্লাহ দুনিয়াতে মানে যে যত পুরো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়ার টেবিলে বসে থাকা। পড়ালেখা করাও না, মোবাইল টিপাও না, সব বাদ দেন, জাস্ট বসে থাকবেন পড়ার টেবিলে। এটা হচ্ছে সবচেয়ে কঠিনতম কাজ। কোনো কিছু ছাড়া বসে দেখেন বাসার মধ্যে যে আপনি আপনার বাসার পড়ার টেবিলে একটু বসে থাকবেন, আধা ঘন্টা 10 মিনিট প্রচন্ড বিরক্ত লেগে যাবে। পড়ালেখা করতে আরো বিরক্ত লাগে, এই অখাদ্য কুখাদ্য গুলো আপনার ভালো লাগবে না, সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ এগুলো করতে আপনার মোটেও ভালো লাগবে না, বাট আপনাকে করতে হবে বিকজ অফ এই যে ফ্ল্যাগওয়ালা গাড়ি। এটার জন্য আপনাকে করতে হবে 6 থেকে 8 মাস পাগলের মতো পড়তে হবে, সিম্পল কথা। কাজ করবেন, করতেই হবে, বাসার ফ্যামিলি সামলানোর কথা সামলাইতেই হবে, কিছু করার নেই, আপনি তো স্কিপ করতে পারবেন না, বাট এইটা দরকার। ওইটাকে ম্যানেজ করে কিভাবে এখানে 8 ঘন্টা 6 ঘন্টা সময় দিবেন আপনি জানেন, আমি জানি না। আপনার লাইফস্টাইল আপনার কাছে, আমার লাইফস্টাইল আমার কাছে, বাট আপনাকে সময় দিতেই হবে, সিম্পল লজিক ভাই। সময় দিতে পারবেন না, এই ফ্ল্যাগওয়ালা গাড়িতে চড়ার স্বপ্ন বাদ দিয়ে দেন। খুব তিতা কথা, বাট শুনতে খুব খারাপ লাগছে আমি হয়তো, বাট এটাই সত্য। ফ্ল্যাগওয়ালা গাড়িতে চড়তে চান, কিভাবে সবকিছু ম্যানেজ করে 6 থেকে 8 ঘন্টা সময় টেবিলে দিবেন আপনি জানেন, বাট দিতে হবে আপনাকে। শেষ। একটু কমেন্টও দেখে নিই। ভাইয়া বাইনিকাল টু ওইটা কিভাবে 2 এর সাথে কাটা যায়? আচ্ছা বলছি, কিন্তু নিবন্ধনের পর কিভাবে প্রস্তুত করবো একটু বলেন, সুবিধা হলো, কারণ সামনের মাসে পরীক্ষা। ভাই আমি মাত্র শুরু করছি, বাট খুবই হতাশ হয়ে যাচ্ছি, সব ভুলে যাই। আচ্ছা, এই যে আপনি পড়া ভুলে যান না, এটা ভালো একটা দিক। পড়া ভুলে যাওয়া ভালো একটা দিক, সত্যি বলছি, কারণ আপনি বারবার পড়ছেন এবং রিভিশনটা মোস্ট ইম্পর্টেন্ট। বিসিএস এ ভালো করা অন্যতম টার্গেট 10তম বিসিএস থেকে 45তম বিসিএস এর প্রশ্ন প্র্যাকটিস করা, অন্যতম একটা ভালো দিক এটা।
মানে আপনি অন্য যা কিছু পড়বেন এই কোশ্চেন অ্যানালিসিস গুলো খুব ভালো করে করবেন ভাই। 35টা বিসিএস, অনেকগুলা প্রশ্ন, 200 করে হিসাব করে দেখেন, শেষ করতে পারবেন না। 7000 প্রশ্ন এখানে প্রায়। আর নিবন্ধনের জন্য বিসিএস হচ্ছে একটা সমুদ্র, একটা সাগর। এই সাগরে যখন আপনি সাঁতরাতে শিখবেন, নদী, খাল, পুকুর, এইসব জায়গায় সাঁতরানোর কোনো ব্যাপার না ভাইয়া। সেটা ঠিক আছে, বাট বিসিএস স্বাস্থ্য নামের আগে খুব দরকার। ওকে, হ্যাঁ আমি আপনাকে দেখাই দিচ্ছি না, আপনার 8 আসছে, হয় নাই আপনার কথা। দেখেন দিনা, আপনাকে বলছি, দেখেন আমাদের এখানে 2 দেওয়া ছিল, √4² ছিল। আমরা বলছিলাম রুটের মান হাফ, বাট খেয়াল করেন এই যে 2, এই যখনই এখানে একটা মান দেওয়া রুটের মান সেইটা হয়ে যায়, যখনই এইটা দেওয়া তখনই রুটের মান সেইটা হয়। তখন এখানে ব্যাপারটা হবে এমন 4, খেয়াল করেন 4, 2/2 কাটাকাটি মানে 1। যখন এইটা আমার থাকে তখন হয়ে যাবে এইটা, ঠিক আছে, আর কিছুই না। ওকে ওকে, যখন এইটা থাকে 2 এখানে, তার মানে রুটের মান হয়ে যাবে এই যে আমরা হাফ বলতাম না, এই যে হাফ বলতাম না, তখন এই হাফটা আলটিমেটলি, এটাকে একটু সহজ করে বুঝি আপনাকে, এই 2 নিলে প্যাস লাগবে। ধরেন 4² 3, এটা দেখেন, এটা দেখেন, এইটা তাহলে রুটের মান হয়ে যাবে কি জানেন, 4² ছিল ইন্টু 1/3, এই যে এটা হবে। কারণ এই 3টা তখন 2 এর জায়গায় নিয়ে নিবে, আর 2টার উপরে গুণ হয়ে যাবে, তখন হবে 4 2/3। বাট এখানে আমার কি ছিল, স্কোয়ারই ছিল, তো স্কোয়ারটা হয়ে যাবে 4 2/2 বা 1, তাহলে হবে 4 1 মিন্স 4। ওকে, শেষ। লাস্ট ম্যাথ, আবার লাস্ট ম্যাথ। এটা তো বললামই, গাণিতিক গড়টা তো যা নরমাল করতেন, গুণোত্তর গড় হচ্ছে √, সূত্রটা শিখে নেন, n x1 * x2 * x3 ডট ডট যতগুলো দেওয়া থাকবে সবগুলো মান। হ্যাঁ, তো √2টা দিলেন এখানে, কারণ n এর মান 2, মানে যে 2টা উপাদান দেওয়া আছে, যদি এখানে 3টা থাকতো, সাপোজ ধরেন 18 72 3 থাকতো, তাহলে এখানে এই 2 আর হইতো না, 3 হইতো। আর যে মানটা ছিল গুণ, এখানে আমরা ক্যালকুলেশনটা করেছি। ওকে, মাকসুদা জাহান, এখন ক্লিয়ার ভাই? সো আমরা সম্ভাব্যতা কি যেতে পারি? নিবন্ধনের কথা একটু নিবন্ধনটা তো বললাম, বিসিএস আপনি যখন প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, সমুদ্রে আপনি সাগরে সাঁতার কাটতে পারলে আপনি হচ্ছে নদী, পুকুর, খাল, বিলে সাঁতার কাটতে পারবেন, সমস্যা নাই। ফুল একটা প্রিপারেশন নেন নিবন্ধনের জন্য। নিবন্ধনে খুব বেশি কঠিন কিছু দেয় না, সহজই দেয়, কিন্তু মাথা খাটে অ্যান্সার করেন। ম্যাথ গুলো খুব কঠিন দেয় না, সহজ ম্যাথ দেয়, এটা আমি দেখেছি এবং আপনাদেরকে আমি করাই মাঝে মধ্যে। ওকে, সো ক্লিয়ার? চলেন আমরা এখন সম্ভাব্যতায় যাব। সম্ভাব্যতা, সম্ভাব্যতা, সম্ভাব্যতা। ওকে, আমরা একটু সামনে আগাবো সম্ভাব্যতায়। কয়েন আছে, পয়সা, দুইটা। ক্লিয়ার? ক্লিয়ার? মাকসুদা বলছেন ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা সম্ভাব্যতায় চলে যাই। হ্যাঁ, সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা প্রথমে হেড অ্যান্ড টেল নিয়ে কথাবার্তা বলবো আজকে। তার আগে আপনাদেরকে বলি, এই সূত্রটাকে ভালো করে মুখস্থ করে নেন। এই একটা সূত্রই ভাই পুরা সম্ভাব্যতার ক্ষেত্রে করা যায়, একটাই সূত্র, আর কোনো সূত্র লাগবে না, একটাই সূত্র। ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। একটাই সূত্র আপনাদের জন্য, পয়সা মানে কয়েন ব্যবস্থা করছি। এই সম্ভাবনার ম্যাথের ক্ষেত্রে পয়সা বা কয়েন দিয়ে খুব ভালো বুঝানো যায়, তো এটা ম্যানেজ করেছি ইনশাল্লাহ, এটা দিয়ে আপনাদেরকে এখন ম্যাথ করাবো ইনশাল্লাহ। ওকে, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, এটা বলা মুশকিল ইকবাল ভাই, এটা বলা মুশকিল। এটা খাতায় লেখা হয়েছে, এটা খাতায় লেখা হয়েছে, লিখলে ডান বলেন। এই একটা সূত্র খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটাকে আমি কিভাবে মনে রাখি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আগে আপনি এটা মনে রাখেন। দেখেন বলছে কি, পি অফ এ বা পাওয়ার অফ এ হচ্ছে এ ঘটনার উপাদান সংখ্যা, এস এর মোট উপাদান সংখ্যা। এখন এইটাকে আপনি এইভাবে মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন। এখানে বলে দেই, মোট কি মনে রাখবেন, মোট। আর উপরে মনে রাখবেন হচ্ছে অনুকূলে। অনুকূলে মানে আপনাকে যেটা নিয়ে কাজ করতে বলছে, সোজা কথা।
উপরে মনে রাখবেন অনুকূলে আর নিচে মনে রাখবেন হচ্ছে মোট। কি বলছি? উপরে মনে রাখবেন অনুকূলে আর নিচে হচ্ছে মোট। মোট মানে যা আছে, যত সম্ভাবনা আছে সবগুলা, আর উপরে হচ্ছে অনুকূলে। এখন সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হইতে পারে, হইতে পারে। একটা ছক্কা, লুডো খেলার ছক্কা চিনেন তো? লুডো খেলার ছক্কা আপনি থ্রো করলেন, এখন আপনি ছক্কা মারার পরে 6ও হইতে পারে, 1ও হইতে পারে, 2, 3, 4, 5ও হইতে পারে, আপনি জানেন না। তাহলে কিভাবে জানেন? আপনার ধরে আপনাকে বলে দিল আপনি লুডো খেলায় ছক্কাতে নিক্ষেপ করলেন বা থ্রো করার পরে 3 হওয়ার সম্ভাবনা কত। তাহলে মোট উপাদান কয়টা ছিল? ঘর ছিল 6টা, এর মধ্যে 3 আছে কয়টা? একটা। তো আপনার অনুকূলে কোনটা? আপনার অনুকূলে হচ্ছে 3, বলছে 3 হওয়ার সম্ভাবনা কত? সো 3 একটা, আর মোট ঘর 6টা, তাহলে 1/6, অঙ্ক শেষ। আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? মুখে মুখে অঙ্কগুলো করা যায়। তাহলে কি মনে রাখবেন? আপনার অনুকূলে যেই ঘটনা সেইটা ভাগ মোট। মোট মানে যত সম্ভাবনা আছে সব। এবার আসেন হেড টেল বুঝাই। আমার হাতে 2টা কয়েন আছে, এটা বুঝছেন? এটা বুঝলে কমেন্টে জানান, এটা বুঝলে আমাকে কমেন্টে জানান, এটা বুঝলে জানান। এবার দেখেন, আমি আপনাদেরকে একদম ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি। এইখানে দেখেন একটা কয়েন আছে, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, আপনি ক্লিয়ার একটু দেখার চেষ্টা করেন। একটা ধরেন এটা হচ্ছে আমার হাতে 2 টাকার একটা কয়েন আছে, হ্যাঁ 2 টাকার একটা কয়েন, পয়সা 2 টাকার আর কি। এই পাশে আছে বঙ্গবন্ধু ছবি এবং এই পাশে আছে আমাদের জাতীয় ফুল শাপলা। ফাইন। এবার খেয়াল করেন, এই যে বঙ্গবন্ধু এবং জাতীয় ফুল শাপলা, এর মধ্যে আমরা একটা পাশকে ধরছি হেড, আর একটি পাশকে ধরছি আমরা টেল। গট ইট? তাহলে কি বললাম? একটা পাশ হচ্ছে হেড, আরেকটি পাশ হচ্ছে টেল। এখন দেখেন, যখন আমি নিক্ষেপ করলাম, এই যে নিক্ষেপ করলাম, ধরলাম, কি পড়লো? বঙ্গবন্ধু। তাহলে আমি এটাকে হেড ধরেছিলাম, তাহলে আমার হেড পড়ছে। দেখেন দেখেন, তাহলে এবার বুঝেন, আমি নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে একবার হেড পড়বে, একবার টেল পড়বে, এটাই স্বাভাবিক। একটা পাশ আমার যদি হেড পড়ে, তাহলে অপর পাশ কি? টেল। কয়বার নিক্ষেপ করেছি? কয়বার নিক্ষেপ করেছি? একবার। এখন এই যে আমার হেড পড়েছে, এই যে আমার হেড পড়লো, এর জন্য আমি আরো একটি সংখ্যা বা আরেকবার নিক্ষেপ করব। এই যে আরেকবার নিক্ষেপ করলাম, দেখি এবার পড়েছে শাপলা, এবার পড়েছে শাপলা। তাহলে দেখেন, শাপলা মিস আবার টেল বলেছিলাম, তাহলে হেডের জন্য আবার 2টা ঘটনা পাবো, একবার হেড একবার টেল। প্রথম নিক্ষেপে আমার হেড টেল আসছে, হেডের জন্য একবার নিক্ষেপ করছি, টেলের জন্য তাহলে আরেকবার নিক্ষেপ করতে হবে না? যখন 2বার নিক্ষেপ করতে বলে, হেডের জন্য একবার নিক্ষেপ, টেলের জন্য কিন্তু আরেকবার নিক্ষেপ। প্রথম নিক্ষেপে হেড এন্ড টেল পাইছি, দ্বিতীয় নিক্ষেপে হেড টেল, হেডের জন্য আবার টেলের জন্য কি একবার হেড পাবো, টেল পাবো। সিকোয়েন্স এবার মিলাই, চলেন চলেন সিকোয়েন্স এবার মিলাই। হেড হেড, হেড টেল, টেল হেড, এখানে সিকোয়েন্স রাখতে হবে আগে, যেটা টেল টেল। দেখেন, তাহলে আমি যদি একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করি, তাহলে তাহলে খেয়াল করে দেখেন, একটা মুদ্রাকে যদি আমি 2বার নিক্ষেপ করি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে যেটা হবে যে হেড 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 টেল, টেল হেড টেল টেল, এই কাহিনীটা হইতে পারে। তাহলে কয়টা কাহিনী হইলো? 4টা। এইটা কিন্তু আপনাকে আমি ট্রি বলে, এটাকে হ্যাঁ প্রবাবিলিটি ট্রি বলে। এই যে সুন্দর মতো করে মানে গাছের মতো বিস্তার করে করে দেখাচ্ছি না, এটাকে বলে প্রবাবিলিটি ট্রি। এটা ছাড়াও আপনি এটা ছাড়াও আপনি বের করতে পারবেন। 2বার নিক্ষেপটা বুঝি নাই। আচ্ছা ভাই দেখেন, আপনি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলেন, এই যে আমার হাতে মুদ্রাটার দিকে চিন্তা করেন, এটাকে আমি একবার নিক্ষেপ করলাম। নিক্ষেপ করলে কি হচ্ছে? একবার হেড হচ্ছে, একবার টেল হচ্ছে, হইল। এখন এই হেডের জন্য আমি প্রথম একবার কিন্তু নিক্ষেপ করে ফেলছি, শেষ। আমাকে বলছে 2বার নিক্ষেপ করতে হবে, তো আমি একবার নিক্ষেপ করছি, মানে আমার এইটুকু মামলা শেষ, ঠিক আছে। এখন এই হেডের জন্য একবার নিক্ষেপ, দ্বিতীয়বার 2বার বলছে, আবার টেলের জন্য তো একবার। আপনাদের কথা হইতে পারে, ভাই আমি হেডের জন্য একবার করছি, টেলের জন্য একবার করছি, তাহলে তো আমার নিক্ষেপ 3বার হইলো না। আপনি হেডের জন্য একবার নিক্ষেপ করবেন না, তো হেডে একবার নিক্ষেপ করলে কি টেল বাদ যাবে? টেল তো হেডের সাথেই, তো হেডের জন্য একবার হবে, তখন একবার কি পাবো? হেড টেল, টেলের জন্য একবার হেড টেল। দেন এই যে হেড 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 টেল, টেল হেড টেল টেল, এই যে তাহলে সিকোয়েন্স কয়টা? 1 2 3 4, 4টা। এইভাবে বের করা যায়। এইটাকে আরো একটি ভাবে বের করা যায়, সেইটা এখন শিখাই দিচ্ছি। তাহলে এই প্রসেসটা হচ্ছে
প্রবাবিলিটি ট্রি, এটা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ বইতে সম্ভাবনা চ্যাপ্টারে আছে, বলে দিচ্ছি আপনাদেরকে। এইটাকে আপনি বের করবেন হচ্ছে এই যে m টু দি পাওয়ার n, m টু দি পাওয়ার n। যেমন ধরেন আমার হাতে যে কয়েনটা আছে, এই কয়েনটার পাশ কয়টা? দুইটা, একটা হেড একটা টেল, তাইলে সংখ্যক কয়টা? বা সর্বোচ্চ ফলাফল হচ্ছে 2। সর্বোচ্চ ফলাফল কয়টা? 2টা। নিক্ষেপ করছি কয়বার? 2 বার, পাওয়ারটা হচ্ছে 2, দ্যাট মিন্স 4। বুঝাইতে পারছি? ধরলাম আপনি এই মানে মুদ্রা বাদ দেন, আপনি একটা লুডো ছক্কা নিক্ষেপ করবেন, কয়বার নিক্ষেপ করবেন? 2 বার। কয়বার নিক্ষেপ করবেন? 2 বার। তাহলে ঘটনা কি ঘটবে সেটা দেখাইতে পারি আপনাকে। তাহলে একটা লুডোতে নিক্ষেপ বা সর্বোচ্চ সংখ্যক ফলাফল কয়টা আছে? 6টা। ছক্কাতে 1 2 3 4 5 6, নিক্ষেপ করবেন কয়বার? 2 বার। কি হবে? পাওয়ার। তাহলে মোট ঘটনা হবে 36টা। এবার বলেন বুঝছেন কিনা? এই 36টা কিন্তু আবার এই টেবিলের মাধ্যমে করা সম্ভব। এই বেসিক আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আগে এটা বলেন ভাই। এই বেসিক বুঝাইতে পারছি কিনা? এই বেসিক না বুঝলে আজকে ক্লাসে সমস্যা হয়ে যাবে, মানে সম্ভাবনাতে সমস্যা হয়ে যাবে। এই বেসিক না বুঝলে সম্ভাবনায় সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? এই বেসিক ক্লিয়ার? এই বেসিক ক্লিয়ার? মুদ্রার ব্যাপারটা আমি আরো একটিবার কি দেখাবো আপনাদেরকে? আমার কাছে লুডোর কোনো ছক্কা নাই, থাকলে আমি দেখাতে পারতাম। এই বেসিক ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করে জানান। এনি কনফিউশন? ডাবল নিক্ষেপে এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি, টেবিল দিয়েও বের করতে পারি, যেটাকে প্রবাবিলিটি সরি ট্রি দিয়েও বের করতে পারি, যেটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। ওকে, এটা ক্লিয়ার কিনা? দুইবার নিক্ষেপ করলে 4টা আউটকাম আসতে পারে, যেমন 2বার এইচ আসতে পারে, 2বার টি আসতে পারে। হ্যাঁ ওটাই। ওকে ফাইন, দ্যাট মিন্স টোটাল প্রবাবিলিটি ইজ 4। এক্স্যাক্টলি 4, এক্স্যাক্টলি 4। এই যে আমরা করলাম না এইচ 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 টি টি এইচ টি টি, তাহলে এখান থেকে আমরা 4 পাই। আমরা দুই ভাবেই করতে পারি ভাই, এইভাবেও করতে পারি, এটাও করতে পারি। এটা হচ্ছে সহজে আমরা বের করে অ্যান্সার নিয়ে কাজ করতে পারবো, কারণ আমাদের এই ট্রি করার টাইম থাকবে না ম্যাথে। ওকে, জিয়ানরাজ ক্লিয়ার হয়ে গেছেন? বাকিরা বাকিরা কোথায়? জান্নাত ফাতেমা ক্লিয়ার, গুড। ইকবাল, দেন হচ্ছে প্রিন্স, বাকিরা কোথায় বলেন? এই বেসিক না বুঝলে সামনে আগাচ্ছি না, কারণ এই বেসিক না বুঝলে পুরা ম্যাথে প্যাচ লাগাই ফেলবেন। এই বেসিক দিয়ে পুরা চ্যাপ্টার আজকে, এবং ওই একটা সূত্র শিখাইছিলাম না, শিখাইলাম না আপনাদেরকে, যে অনুকূলে ভাগ মোট, এই এক সূত্র দিয়ে আর এই বেসিক দিয়ে ভাই পুরা ম্যাথ সম্ভাবনার। এবং দেখবেন কত জোস এই চ্যাপ্টারটা, কত জোস, খালি জাস্ট চেয়া চেয়া দেখেন। জুবায়ের ক্লিয়ার, গুড। Okay, all right. Okay, all right. So, চলেন, come to the next slide. Right? নতুন স্লাইডে আমরা যাই না? মুদ্রা সংক্রান্ত সম্ভাব্যতা, মুদ্রা সংক্রান্ত সম্ভাব্যতা, মুদ্রা সংক্রান্ত সম্ভাব্যতা। চলেন, মুদ্রার ক্ষেত্রে একটা মুদ্রাকে নিক্ষেপ করলে কয়টা পাশ পাওয়া যায় দেখি বলেন তো? এই যে একটি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে? চোখ বুঝে বলা যায় 2টা। কি কি? হেড, এই যে হেড টেল, মানে এ পাশ আর ও পাশ, তো একটা হেড একটা টেল, এই তো হবে। সো একটা মুদ্রাকে নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে কয়টা? নমুনা বিন্দু হবে 2টা, রাইট? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। একটি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে কয়টা? 2টা, তাই না? এবার আসেন, এই যে দেখেন
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটা ক্ষেত্রে আসেন, প্যাস লেগে যাবে। কেন? আপনাকে বলছে দুইবার নিক্ষেপ না, তাহলে দুইবার নিক্ষেপ করছেন মানে কি 2a স্কয়ার 4, তাই তো 2a স্কয়ার 4। এবার বলছে দুইবার নিক্ষেপ করার পরে উভয় ক্ষেত্রে হেড। এই যে দেখি তো এই ট্রিটাতে আসেন, এই যে একটা হেড পাইলাম একবার, হেড টেল, টেল হেড টেল টেল, তাহলে দুইবার হেড পাওয়ার সম্ভাবনা কি? একটা না? দুইবার হেড পাওয়ার সম্ভাবনা কি? একটা না? তাহলে আমার মোট ঘটনা ঘটছে কয়টা? 4টা। মোট ঘটনা 4টা। অনুকূলে কোনটা? অনুকূলে উভয় ক্ষেত্রে হেড মানে দুইবারই হেড পাবো, তাহলে সেটা হচ্ছে একটা। এখানে আবার ট্রিটা এঁকে দেই, একটা হেড একটা টেল, এখান থেকে আসেন হেড টেল, এখান থেকে আরেকটা পাবেন হেড, এখান থেকে টেল, তাহলে হেড হেড, এখান থেকে হেড টেল, এখান থেকে টেল হেড টেল টেল, তাহলে দুইবারই হেড আছে আমার, উভয় থ্রুতে আমার হেড হবে, তাহলে হবে 1/4। অনুকূলে ঘটনা 1, মোট ঘটনা 4। ক্লিয়ার? ক্লিয়ার? খায়রুন নাহার, জিহান রাজ, ইকবাল, ভেরি গুড। ক্লিয়ার? ক্লিয়ার? সো অ্যান্সার হচ্ছে 1/4। এরপর দেখি ছক্কা সংক্রান্ত, ছক্কা সংক্রান্ত সম্ভাবনা। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। প্রিন্স কি আছেন আমাদের সাথে? জানাবেন। দেখেন, এটা অলরেডি বলে দিছি আপনাদেরকে আমি, একটা ছক্কায় কয়টা পাশ থাকে? একটা ছক্কায় 6টা পাশ থাকে। কি কি? 1 2 3 4 5 6 গেল। এবার ছক্কাটাকে আমি নিক্ষেপ করব, একবার নিক্ষেপ করলে দেখেন, ছক্কা একবার নিক্ষেপ করলে 6, ছক্কা দুইবার নিক্ষেপ করলে 36, ছক্কা তিনবার নিক্ষেপ করলে 216, শেষ। যতবার নিক্ষেপ করতে বলবো ততগুলা ঘটনা বা ফলাফল হইতে পারে, সেটা কিন্তু অলরেডি বুঝে গেছি, তাই না? চলেন আগে ম্যাথ করব। দেখি, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে উপরের পিঠে 3 আসার সম্ভাবনা কত? এখন আসেন, মোট ঘটনা কয়টা ছিল? মোট ঘটনা হচ্ছে 6টা, তাহলে মোট ঘটনা 6, 3 আসে কয়বার? এই যে মোট ঘটনা 6 বললাম, 1 2 3 4 5 6, এর মধ্যে 3 আসে কয়বার ভাই? 3 আসে একবার, তাহলে 1/6। অ্যান্সার হচ্ছে 1/6। বুঝছি? খুব ফাস্ট মনে হচ্ছে জান্নাত? মাথার মধ্যে ঢুকতেছে ভাই? বলেন আমাকে। এই ম্যাথগুলো খুবই সহজ, বললাম না যে এগুলোর জন্য খাতা কলমের দরকার হয় না। একটা সূত্র শিখাই দিলাম, 2টা সূত্র শিখাইছি কিভাবে মোট ঘটনা বের করবেন, মানে যে ফলাফলটা পাওয়ার করে। আর এইটা জিয়ান রাজ 1/6, গুড। বাকিরা? বাকিরা কই? বাকিরা? খায়রুন নাহার বলছেন অ্যান্সার এ। এক্স্যাক্টলি, অ্যান্সার এই হবে। নিক্ষেপ করছে একবার না, তো একবার করলে তো 6ই হয়, সিম্পল। ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝতেছেন তো? শুধু জান্নাত না, বাকি যারা আছেন সবাই বুঝতেছেন? বুঝলে বইলেন, না না বুঝলে বইলেন নাকি? আচ্ছা, এবার দেখেন, আর একটা আমাদের কন্ডিশন দিয়ে দিছে, সূত্র ওই একটাই ইউজ করবো, খালি কন্ডিশনে কাহিনী। একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো, ভালো কথা, তাইলে একবার নিক্ষেপ করছেন, 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? 2 থেকে বড়, তো 2 থেকে বড় কি কি আছে? 3 4 5 6, কয়টা আছে? 4টা। এক কিন্তু হবে না, বলছে 2 থেকে বড়, 2 থেকে বড়, বুঝছেন? তাহলে আমার মোট ঘটনা 6, 2 থেকে বড় আছে 4টা, 2 দিয়া কাটেন 3, তাহলে 2/3। এই হচ্ছে আমার সম্ভাবনা। অ্যান্সার 2/3। ওই যে অ্যান্সার 2/3। ক্লিয়ার? তাহলে আমার মোট ঘটনা 6টা, আর 2 থেকে বড় সংখ্যা কয়টা? 4টা, তাহলে 4/6 বা 2/3। জিহান রাজ, ইকবাল, ভেরি গুড, শাবাশ। বুঝতেছি অঙ্কগুলো? তাহলে পরেরটা দেখি। এখন দেখেন, এখন দেখেন, একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। এই যে দুইবার নিক্ষেপ করলো,
ভেরি গুড খায়রুন নাহার, ঠিক আছে। দুইবার নিক্ষেপ করলো, তাহলে কাহিনী কি? 6a² মানে 36, এটা একবার কাহিনী শেষ। উপরের পিঠে একই সংখ্যা আসার, এই কথাটা একটু বুঝতে হবে। উপরের পিঠে একই সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে? উপরের পিঠে একই সংখ্যা আসা মানে হচ্ছে 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। এই যে এরকম ভাবে একই সংখ্যা আসার ঘটনা তাহলে কয়টা হইতে পারে? 1 আর 1 একবার হইতে পারে, 2 আর 2 হইতে পারে, 3 আর 3 হইতে পারে, 4 আর 4, 5 আর 5, 6 আর 6। তাহলে 1 2 3 4 5 6, দুইটা সংখ্যা যখন থ্রো করব একসাথে আমার 1 আর 1 একবারই হইতে পারে। 1 আর 1 তো 1 এর বেশি হইতে পারে না। 2 আর 2 একবার, 3 আর 3 একবার, 4 আর 4 একবার। তাহলে মোট হচ্ছে আমার 6টা। আমার অনুকূলে 6টা, মোট ঘটনা 36টা। কাটাকাটি করলে 1/6, অ্যান্সার এইটা। ইকবাল, জিহান রাজ, খায়রুন নাহার, নির্মল, অঙ্কগুলো কি বুঝতেছি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জান্নাত কোথায় ভাই? মাথার উপর দিয়ে যাচ্ছে না ক্লিয়ার? বলেন। ক্লিয়ার, বুঝতেছি। ভেরি গুড জান্নাত ফাতেমা, নির্মল বিশ্বাস, ভেরি গুড। সো অ্যান্সার হচ্ছে 1/6। সূত্র কিন্তু ঘুরে ফিরে একটাই না। দেখেন আমি কি ডিফারেন্ট কোনো সূত্র ইউজ করছি? করি নাই, কিন্তু যা ছিল সেটাই, রাইট? আসিফ, ভেরি গুড ভাইয়া। নেক্সট ওয়ান, তাস। দেখেন এই যে একটা তাসের প্যাকেট নিয়ে চিন্তা করি, এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখে আরো ভালো হইতো, বাট আমার কাছে তো কার্ড নেই। কেউ খেলতে পারেন তাস? বলেন তো দেখি, কমেন্টে জানান তো কেউ খেলতে পারেন কিনা, কার্ড খেলতে পারেন কিনা। আসলে দেখেন একটা তাসের মানে একটা বান্ডেলে 52টা তাস থাকে, 52খানা তাস থাকে। হ্যাঁ, এর মধ্যে দেখেন এই যে কি বলে আর কি, সহজ করে বুঝাই বলি, হরতনটা হচ্ছে হার্ট শেপ যেটা থাকে সেটা, ডায়মন্ড শেড একটা থাকে সেটা রুইতন, স্পেস মানে হচ্ছে এই যে পাতা টাইপের থাকে, এইভাবে থাকে। আর কিউবস তো হচ্ছে কিউবসটা যেরকম থাকে। ওকে, এটাই তো থাকে মোটামুটি, রাইট? তো প্রত্যেকটা প্যাকেটে তাসে 52খানা তাস থাকে, 52খানা। মোট তাসের সংখ্যা 52। এর মধ্যে এটাকে 4 ভাগ করা যায়, তাহলে 4 ভাগ করলে প্রতি ভাগে 13টা পড়ে। দ্যাট মিনস 13টা হরতন, এই যে 13টা হরতন, 13টা রুইতন, 13টা ইস্কাপন, আর 13টা হচ্ছে চিরাতন থাকে। এটা বেসিক কনসেপ্ট। এই 13টার মধ্যে রাজা রানী প্রজা, কি বলছি? রাজা রানী প্রজা। ওকে, হ্যাঁ, ম্যাথের জন্য এই বেসিকটা শেখা দরকার। এক্স্যাক্টলি, ওকে, ম্যাথের জন্য বেসিক শেখা দরকার। এটা আপনি না, আমিও নিজেও খেলতে পারি না, কিন্তু বেসিকটা জানি, বেসিকটা জানতে হবে। এখন দেখেন এই যে আপনি 13টা করে ইন্ডিভিজুয়াল পাচ্ছেন, আমি ধরলাম এই যে হার্ট নিয়ে আমি কথা বলি, যেটা হচ্ছে আলটিমেটলি হরতন। এর মধ্যে 4টা, এই 4টা হচ্ছে প্রতিটাতে সেম, অর্থাৎ একটা থাকবে রাজা, একটা থাকবে রানী, একটা থাকে প্রজা, আর একটা থাকে টেক্কা। টেক্কাকে এ দ্বারা প্রকাশ করে, প্রজাকে জে দ্বারা প্রকাশ করে, রানীকে কিউ দ্বারা প্রকাশ করে, আর রাজাকে কে দ্বারা প্রকাশ করে। তাহলে কে কিউ জে এ। ওকে, তাহলে কি বললাম? কে কিউ জে এ, এটা প্রতিটাতে সেম। এবং বাকি তাহলে থাকে কয়টা? এই 13 থেকে 4 বাদ দেন, তাহলে থাকে 9। এই 9টা হচ্ছে 2 3 4 5 6 7 8 9, এইভাবে আর কি। ওকে, এই গেল মোটামুটি ব্যাপার। তাহলে একটা প্যাকেট তাসে কয়টা থাকে? 52খানা তাস থাকবে, যার মধ্যে প্রতিটা ভাগ 4টা ভাগ হয়। ভাগগুলা কি কি? হরতন, রুইতন, ইস্কাপন এবং চিরাতন। ঠিক আছে, ওকে। তো হরতনে কয়টা থাকে? হরতনে একটা রাজা থাকে, একটা রানী থাকে, একটা প্রজা থাকে, একটা টেক্কা থাকে। রাজাকে কে দ্বারা প্রকাশ করে, রানীকে কিউ দ্বারা প্রকাশ করে, প্রজাকে জে দ্বারা প্রকাশ করে, এবং টেক্কাকে এ দ্বারা প্রকাশ করা হয়। একই রকম ভাবে রুইতন, ইস্কাপন এবং চিরাতন। বেসিক ক্লিয়ার? এই বেসিক ক্লিয়ার? বলেন, বলেন, এই বেসিক ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করে জানান এই বেসিকটা বুঝতে পারছেন কিনা।
পুলিশ ধরে নিয়ে যাবে না, আপনি শিখলে জানলে ধরে নিয়ে যাবে না। জান্নাত বলছেন ক্লিয়ার, গুড। ইকবাল ডান। সো তাহলে এই যে দেখেন উজির 4টা থাকে, যেহেতু 4টা কার্ড, টেক্কাও 4টা, সব মিলে 4 গুণ 13 52টা কার্ড, এবং হরতন ও রুইতন, এটা কৈতন না রুইতন হবে, হ্যাঁ রুইতনের 26টি কার্ড লাল রঙের, আর ইস্কাপন ও চিরাতন 26টা কার্ড হচ্ছে কালো। ওকে, এটা মোটামুটি গেল। এরপর চলেন ম্যাথে যাই, একটু ম্যাথে আগে করি। ম্যাথ কি বলছে, একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে টেক্কা আছে মোট কয়টা? টেক্কা আছে একটা প্যাকেটে 4টা, 4টা থেকে আমি একটা হইতে পারে। আর নিচে আসেন মোট কাঠ 52টা, ভাগ দেন 1/13, তাহলে সম্ভাবনা অ্যান্সার হচ্ছে 1/13। সূত্র কিন্তু ভাই সেই একটাই সূত্র, উপরে অনুকূলে নিচে মোট। এই যে উপরে অনুকূলে ছিল আমার 4টা, বলছে টেক্কা পাওয়ার সম্ভাবনা, তাহলে টেক্কা কয়টা হতে পারে? 4টা। বলে তো আমাকে দেয় নাই যে হরতনের টেক্কা রুইতনের টেক্কা, এটা কি বলে দিচ্ছে? দেয় নাই কিন্তু। তখন আমি 1/52 করতাম। যদি হরতন বলতে, তাহলে হরতনের টেক্কা একটা আছে, তাহলে 1/52 হইতো। বাট বলছে কি টেক্কা, তো টেক্কা তো আমার 4টাতেই আছে, এবং মোট টেক্কা 4টা, আর মোট কাঠ কয়টা? মোট ঘটনা 52টা, তো 4/52। ক্লিয়ার? নেক্সট ওয়ান। এবার দেখেন এই যে এটা দেখেন 52টা কার্ড, 52টা কার্ডের একটি প্যাকেট থেকে একটি কার্ড দৈবভাবে মানে হচ্ছে আপনি না দেখে তুলছেন। আমরা মাঝে মধ্যে তুলি না, যে লটারি করার সময় বলে না যে আপনি না দেখে অন্যদিকে ফিরে তারপর হাত দিয়ে তুলেন না, এইটাকে বলে দৈবভাবে। হ্যাঁ, তো এই দৈবভাবে আপনি না দেখে তুলছেন, যে কার্ড দৈবভাবে তোলা হলো কার্ডটি রাজা অথবা রানী, তাহলে মোট রাজা 4টা, মোট রানীও 4টা, বুঝেন? মোট রাজা 4টা, মোট রানীও 4টা, আর নিচে মোট ঘটনা 52, তাহলে কত? 8/52। তাহলে এখান থেকে আসবে 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে হয় 13, এখানে হবে 2, তাহলে 2/13। অ্যান্সার হচ্ছে খ। ক্লিয়ার? অ্যান্সার খ। বুঝাইতে পারলাম? 8/52 ভাই, 8/52 তো হবেই না, 2/3 হবে, 13 হবে। বাট আপনি অ্যান্সার ঠিক বের করছেন, জিয়ান ভাই অ্যান্সার ঠিক আছে, সমস্যা নেই। ওকে ডান। চলেন এবার সম্ভবত সূত্রাবলী ম্যাথ করব কিছু। সূত্র এখন যেটা শিখাবো আপনাদেরকে, শিখাবো, এটা সাধারণত আমরা যখন 9-10 হায়ার ম্যাথ শিখেছিলাম তখন ছিল। হ্যাঁ, তো এটার সূত্রগুলো একটু মনে রাখবেন, এই সূত্র মনে রাখবেন, এটা আপনাদেরকে সরাসরি অ্যান্সার দেওয়া থাকে। 2টা স্বাধীন হলে কি হবে, আর 2টা বর্জনশীল হলে, অবর্জনশীল হলে, প্রশ্নে এই কথাগুলো উল্লেখ করা থাকে, স্বাধীন, বর্জনশীল, অবর্জনশীল। এটাকে, এই যে সিম্বলটা একটা সিম্বল, আর এটাকে একটা সিম্বল, যেটা ইউ এর মতো দেখতে, বা এটাকে আরো সহজ করে বলতে পারি আমরা কাপের মতো দেখতে, কাপ। এই কাপের মতো দেখে বলে এটাকে বলি আমরা কাপ। আর এটা দেখেন ক্যাপ, মানে মাথায় যে টুপি বা ক্যাপ পরি এইটার মতো না, তো এটার নামটা বলি ক্যাপ। বাট এগুলার ম্যাথমেটিক্যালস নাম হচ্ছে ইউনিয়ন, যেটা ইউ এর মতো দেখতে সেটার নাম হচ্ছে ইউনিয়ন, যেটা ইউ না সেটার নাম হচ্ছে ইন্টারসেকশন, যেটা ক্যাপের মতো দেখতে সেটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এখন কি জেনারেল ম্যাথে ছিল? আচ্ছা ঠিক আছে, থাকতে পারে, বাট আমার সময় হায়ার ম্যাথে ছিল। তো এটাকে কি বলছি? ইন্টারসেকশন, যেটা হচ্ছে শুধু কমন নাই। অ্যাজ লাইক আপনি গ্রামে কখনো মুরগি ধরছেন? মানে যে গ্রামে মুরগির খোপ দেখতে পান না, ছোট একটা থাকে, ধরে ফেলে খাপ করে। আমি মনে রাখি এইভাবে যে আমার অনেকগুলো মুরগি আছে, এর মধ্যে হচ্ছে এই 2টা আমার, এবং একই রকম 2টাকে ধরে ফেলছি, আটকাই ফেলছি, এই যে এটাতে মনে হয় যে মুরগি আটকাই ফেলছি। আর এটা একটা ঝুড়ি চিন্তা করি, বাজারের একটা ধরেন ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে আলু পেঁয়াজ যা আছে সব। তো ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব, ইন্টারসেকশনের কাজ হচ্ছে যা কমন শুধু সেইগুলো নিব। ইউনিয়নের কাজ কমন আনকমন সব, ইন্টারসেকশনের কাজ যা কমন তা নিব। তাহলে ইন্টারসেকশন কোনটা? ক্যাপ, টুপি। আর ইউনিয়ন কোনটা? কাপ। এখন ক্যাপ কাপ এটা বইয়ের ভাষা না, এটা হচ্ছে আমরা মনে রাখার জন্য বলে থাকি, ঠিক আছে? ওকে, এবার চলেন
তাহলে সূত্রগুলো শিখি। আপনাদেরকে এই ক্যাপ ক্যাপের কাহিনী বলে দিলাম, বাট এগুলো পরীক্ষাতে আসবে না আপনাদের জন্য। হ্যাঁ, আপনাদের যেটা আসবে ডিরেক্ট সূত্র, এ ও বি স্বাধীন হলে পি এ ইন্টারসেকশন বি সমান কি পি এ ডট পিবি, পি আর পিবির মান প্রশ্নে দেওয়া থাকবে সরাসরি। আর বর্জনশীল হলে এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি, অবর্জনশীল হলে বিশাল একটা সূত্র, এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। জাস্ট এইটুকু আপনি মনে রাখেন, দেখবেন যে হয়ে যাবে। লেখা হয়েছে? এটুকু লেখা হয়েছে সূত্র? ডান বলেন, লেখা হয়েছে? সূত্রটা কি লেখা হয়েছে? লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? ডান, একটু বলেন তো আমাকে, লেখা হয়েছে? ওকে ডান, ফাইন। দেখি ম্যাথ, পি অফ এ, পি অফ এ মানে পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি দেওয়া আছে, এটা বের করতে বলছে। ভাই সূত্রটা কি ছিল? পি এ বি সমান পি অফ এ ডট পি অফ বি। তাহলে পি অফ এর ভ্যালু কত? 1/3, এটার ভাগ 3/4, 3 3 কাটা, দ্যাট মিন্স 1/4। এই যে দেখেন आंसर। স্বাধীন, বর্জন, অবর্জন এই ব্যাপারটা হচ্ছে ডিরেক্ট প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে, ঠিক আছে? এটা বিস্তারিত হচ্ছে আসে না, সো এটা বিস্তারিত হায়ার ম্যাথ টাইপের পড়ালেখা, ওটা আমার মনে হয় ওদিকে আমরা না যাই, যেহেতু ওটা আমাদের সিলেবাসের মধ্যে না, জাস্ট প্রশ্নে উল্লেখ থাকে। যেমন দেখেন এখানে কিন্তু স্বাধীন কথাটা উল্লেখ করে দেয় নাই। আবার এই পরের ম্যাথটা দেখেন যেখানে এ ও বি স্বাধীন, সো এই সূত্র মানে আমরা অ্যাপ্লাই করে অ্যান্সার বের করে ফেলবো। হ্যাঁ জিয়ান ভাই, আমার মনে হয় যে বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন এই ব্যাপারটা আমরা না যাই, এটা মানে বিস্তর একটা আলোচনা, ওটা অনেক বড় সড়ো হয়ে যাবে কিছু একটা ব্যাপার স্যাপার। ওকে, এবং যেটা অনেকের মাথায় ঢুকবেও না, ট্রাস্ট মি, বিন্যাস সমাবেশ ক্লাসের মতো হয়ে যাবে। ওকে, ম্যাথটা বুঝছেন? এটা বুঝছেন? এবার দেখেন এখানে বলছে এ ও বি স্বাধীন, সেম ম্যাথ, সেম ডাটা, সেম। তাইলে কি পি এ ইউনিয়ন ইন্টারসেকশন বি সমান পি অফ এ ডট পি অফ বি, 1/3, 3/4, 4 4 3 3 কাটা, দ্যাট মিন্স 1/4। সেম অ্যান্সার, প্রশ্নে বললেও খুশি, না বললেও খুশি, ঠিক আছে? ওকে দেন এই দেখেন আবার এখানে বলছে কি পি অফ এ 0.6, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.48 হলে পিবি এর কোন মানের জন্য এ আর বি স্বাধীন? কি ছিল মাত্রই তো শিখলেন, এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ডট পি অফ বি। তাহলে পি অফ এ এর ভ্যালু কত? 0.6। বের করবেন পি অফ বি। আচ্ছা দাঁড়ান একবারে আপনাদেরকে করে দিই, এত কষ্ট করতে হবে না। তাহলে এখান থেকে লেখেন পি অফ বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি ভাগ পি অফ এ, রাইট? এটা মান কত দেওয়া আছে? 0.48, আর এখানে 0.6। দশমিক ভ্যানিশ করেন, কি থাকবে? 48, 60, 4 বারং 48, 5 বারং 60, आंसर 4/5। आंसर 4/5। 0.8 কোত্থেকে আসলো ভাই? 4 বারং 48, 5 বারং 60। মাথার উপর দিয়ে গেলে বইলেন, মাথার উপর দিয়ে যদি যায় আমাকে বইলেন, জাস্ট মানে না বুঝলে সমস্যা। সবার 0.8 কেন আসতেছে? এখানে একটা শূন্য আছে না, এগুলো পরে যে শূন্যগুলো হয় কি ভুলে গেছেন? ও আচ্ছা, আপনাকে এটাকে ভেঙে ফেলছেন। ওকে 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 ওকে, এটাও অ্যান্সার হয় আপনারা যেটা করছেন, ঠিক আছে ঠিক আছে। 0.8, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার 0.8 মানে আমি এটা সরাসরি ভেঙে ভগ্নাংশ নিয়েছি, আপনারা দশমিকে নিয়ে গেছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে ফাইন। সো দ্য নেক্সট ওয়ান ইজ জান্নাত, আসিফ, প্রিন্স, বুঝতে পারছেন? পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি আপনাকে বের করতে হবে, রাইট? তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ
এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখন কি বের করবেন? আপনি বের করবেন পি অফ বি এর ভ্যালু। ফাইন, তো এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 5/6 প্লাস সরি 5/6 ইকুয়াল পি অফ এর মান দেওয়া আছে হাফ প্লাস পি অফ বি এর মান জানি না, বের করব। আর এটার মান দেওয়া আছে 1/3। সো পি অফ বি ইকুয়াল 5/6 মাইনাস হাফ প্লাস 1/3। লসাগু করে ফেলি, লসাগু করলে হয় 6, 6 6 ভ্যানিশ, 5 মাইনাস 3 প্লাস 2, 2 2 4, 4/6, 2 দিয়ে কাটেন, এটা 2 এটা 3, দ্যাট মিন্স 2/3, आंसर 2/3। ইকবাল আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি কারণ আমি বুঝতে পারছি। এটা পরে আপনারা যেটা করছেন আমি একই কাজ করছি। তো ক্লিয়ার? 5/2 নাকি 2/3 কোনটা বলেন? 5/2 কোত্থেকে আসলো জিহান ভাই? आंसर 2/3। 5/2 কেন হবে? 4/6, হ্যাঁ 4/6 হবে, ওই তো 4/6 মানে 2/3। ঠিক আছে, এখন যে ম্যাথগুলো করব, এইটার পরে যে ম্যাথগুলো করব, প্রতি 5 সেকেন্ডে একটা করে ম্যাথ করব। 5 সেকেন্ডে, বলে দিচ্ছি 5 সেকেন্ড সময় নিব। ওকে, তাহলে এটা ডান। এই যে বল সংক্রান্ত বলছে না, এই বলের ম্যাথগুলো এখন 5 সেকেন্ডে করব। দেখবেন ঘড়ি ধরা 5 সেকেন্ড সময় নিচ্ছি। চলেন বলেন আগে, এই যে টাইপ 4 প্রতিটা পার্ট ভেঙে ভেঙে করাচ্ছি। সূত্র কিন্তু একটাই, বারবার বলছি একই সূত্রের ম্যাথ, খালি যে কন্ডিশনটা বা কনসেপ্ট দিচ্ছে একটু ধরতে হবে বা বুঝতে হবে। চলেন বলে যাই। বলছে একটি পাত্রে লাল বল 4টা, সবুজ বল 5টা, 6টা নীল কলম আছে। ভালো কথা, 4টা লাল 5টা সবুজ 6টা নীল কলম আছে। ওই পাত্র হতে একটা কলম নেওয়া হলে সবুজ হবার সম্ভাবনা কয়টা? মোট ঘটনা 4 5 9, 9 6 15। সবুজ আছে কয়টা? 5টা। 15/5 মানে 1/3। 5 সেকেন্ড, অঙ্ক শেষ। মজা পাইছেন? এই ম্যাথগুলো আপনি করতেছেন 5 সেকেন্ডে ভাই। লিটারালি একটা ম্যাথ করাচ্ছি 5 সেকেন্ডে। আপনার ভালো লাগা উচিত যে এত বড় বড় ম্যাথ আমরা এখন মুখে মুখে করে ফেলতেছি। এটা করতে খাতা কলমও আমার লাগে না, আপনারও লাগবে না আশা করি। লাগে বলেন তো, একটু কমেন্ট করে জানান লাগতেছে নাকি এমনিতেই পারতেছেন, মুখে মুখে পারতেছেন না? তাহলে কি মোট ঘটনা কয়টা? 15টা। কি আছে? 4টা লাল 5টা সবুজ 6টা নীল। 5 4 9, 9 6 15। বলছে সবুজ হওয়ার সম্ভাবনা কত? তো সবুজ যখন বলেই দিছে, তাহলে লালও বাদ নীলও বাদ, থাকে সবুজ। সবুজ হচ্ছে আমার 5টা, তাহলে আমার অনুকূলে ঘটনা 5, মোট ঘটনা 15, ভাগ দেন 1/3। ক্লিয়ার? 5/15 ডি অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি। এই যে 1/3, এই যে অ্যান্সার হচ্ছে 15 ডি। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? ধরতে পারছেন ব্যাপারগুলো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বারবার বলছি 5 সেকেন্ডে করছি মানে যে আপনি 5 সেকেন্ডে বুঝবেন ব্যাপারটা এমন না। করা যায়, করে দেখিয়েছি। আপনি বুঝতে পারছেন কিনা, না বুঝলে বলেন। সূত্র কিন্তু সেই একটাই, বারবার বলছি। সহজে, এইগুলো সহজ ম্যাথ। আমি আজকে 37 38 কিছু ম্যাথ দেখাবো আপনাদের বিসিএস এর। সহজ সহজ ম্যাথ এগুলা, সেম সূত্র। এটা দেখেন, বলছে একটা পাত্রে লাল হলুদ সবুজ বলে অনুপাত দেওয়া আছে 2 + 3 + 4। তাহলে 4 3 7 8 2 9। শেষ কাহিনী। দৈবভাবে পাত্র থেকে একটা বল বাছাই করলে, দৈবভাবে মানে একটা বল নিব, বলছি না দৈবভাবে মানে কি? না দেখে আমি একটা বল তুলবো, শেষ। এটা কি লাল হওয়ার সম্ভবত? লাল বল আছে কয়টা? 2টা। তাহলে 2/9, আনসার এটাই। 2/9 কই? শেষ। অনুকূলে আমার ঘটনা, মোট ঘটনা। মোট ঘটনা 9, অনুকূলে ঘটনা 2, তাহলে 2/9 আনসার। ক্লিয়ার? নির্মল বিশ্বাস কি না মানে বুঝতে পারছেন এইটা না, নাকি হচ্ছে মানে কোনো প্রবলেম না এইটা না, নাকি বুঝতে পারেন না এইটা না? আর বাকিরা কই? খায়রুন নাহার, আসিফ, ইকবাল, জান্নাত, জিহান রাজ, আরো কে ছিলেন? প্রিন্স, আসিফ, বলেন। ওকে, তাহলে আনসার 2/9। এরপর দেখি বাংলাদেশ ব্যাংকের ক্যাশ
একটি বক্সে 8টা লাল 7টা নীল 6টা সবুজ বল আছে। তার আগে মোট ঘটনা লিখে হলো 8 7 6, 8 7 15, 15 6 21। বলছে দৈবভাবে একটা বল নিব, ভালো কথা নিব, বলটি লাল বা সবুজ কোনোটি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে কাহিনী কি, বল লালও হবে না সবুজ হবে না, তাহলে কি হবে? নীল হবে। বলছে কি বল আমার লালও হবে না সবুজও হবে না, তো বল যদি আছে 3টা লাল সবুজ নীল, তো লালও হবে না সবুজ হবে না, হবেটা কি? নীল। তাহলে নীল কয়টা? 7টা। তাহলে 7/21 বা 1/3, কাহিনী শেষ। বুঝাইতে পারছি? তাইলে ক্লিয়ার? এবার অ্যান্সার কত দেখি? 1/3। এই যে ক, যখন লালও হয় না সবুজও হয় না তখন হয় কি? নীল। ওকে ওকে। জিহান জান্নাত আসিফ তো আগে অ্যান্সার দিল, ক্লিয়ার। ওকে ফাইন, বুঝতে পারছি, ভেরি গুড। চলেন নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ দেখি কি দেওয়া আছে। বলছে এই দেখেন 37 বিসিএস এর প্রশ্ন। একটি থলিতে 6টা নীল বল, 8টি সাদা বল, 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হয়। ভাই সেম কাহিনী, 8 আর 6 14, 14 10 24। এখন বলে দিছে আমাকে সাদা না হওয়ার কাহিনী। তাহলে সাদা না হলে কি হবে? নীল হবে আর কালো হবে। সাদা যদি না হয় তাহলে হবেটা কি? হবেটা হচ্ছে নীল আর কালো। তো নীল আছে 6টা, কালো আছে 10টা। 10 আর 6 16, 16/24। 8 দিয়া ভাগ দেন, এটা হবে হচ্ছে 8 দুগুণে 16, 3 8 24, মানে 2/3। অ্যান্সার কই? এই যে অ্যান্সার 2/3। ভেরি গুড। খায়রুন নাহার, ইকবাল, আসিফ, আসিফ, নির্মল বিশ্বাস, সাবাস। আমরা কি অঙ্কগুলো বুঝতে পারছি সবাই? 16/24, জিহান রাজ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার আসেন সংখ্যা, সংখ্যার ম্যাথ একটু করি আমরা। হ্যাঁ, এবার একটু সংখ্যার ম্যাথ দেখব। ওকে, সংখ্যার ম্যাথ দেখব, চলেন। ভেরি গুড ভেরি গুড। দেখেন বলছে 1 থেকে 15 পর্যন্ত 1 ও 15 সহ একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সবার আগে ক্লাসে ঢুকে আজকে যে কথাটা বলেছিলাম, 1 কি মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা না। কেন 1 মৌলিক সংখ্যা না? এই কারণে 1 মৌলিক সংখ্যা না, যার কেবলমাত্র 2টা পৃথক উৎপাদক থাকে সেটাই মৌলিক সংখ্যা। যেমন ধরেন 2, এই 2 এর 2টা পৃথক উৎপাদক কি? 1 আর এই সংখ্যাটাই, মানে 2, 1 আর 2। আবার ধরেন 3, এই 3কে আমি 1 আর 3, তার উৎপাদক হচ্ছে এই 2টা। বাট 1 এর উৎপাদক তো মাত্র একটাই, ভাই 2টা তো পাইলাম না। তো যেহেতু পাই নাই, তাহলে 1 কি না? মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 15-র মধ্যে আমার 1 থেকে 15-র মধ্যে আমার কি নির্বাচন করতে হবে? 1 থেকে 15-র মধ্যে আমাকে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বলছে। তাহলে 1 থেকে 15-র মধ্যে আমার 1 ও 15 সহ মোট সংখ্যা আছে 15টা। মোট সংখ্যা কয়টা? 15টা। এবার মৌলিক সংখ্যাগুলো কি কি দেখি। 2 3 5 7 11 13। তাহলে কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6/15, বা এখান থেকে আমি কাটাকাটি করি, 3 দিয়া করলে 2 5, তাহলে 2/5। অ্যান্সার এইটা, অ্যান্সার 2/5। মনে থাকবো? ভেরি গুড, সাবাস। এখন আপনাদেরকে আমি যেটা করব ভাই, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু কেনান। তাহলে 13 গেল, তাই না? এরপরে কি যাবে? 17 19, 17 19 গেছে। এরপরে 23 29, 23 29 পরে হচ্ছে 31 37 41 47। টুকে নেন। ও 47 আগে আরেকটা আছে, 43। 43ও মৌলিক সংখ্যা, 43 47, ঠিক আছে। দেন 53 53 59, 53 59, 61 61 পরে 67, 63 না 67, 61 পরে 67, ঠিক আছে। দেন 71 73 79, 71 73 79। দেন আসেন 83 89
91, এরপরে 97। ওকে, তাহলে এইগুলা কি আমার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, এবং ঠিক এর পরেই 101, এইটাও মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 101 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 26টা। ওকে, ক্লিয়ার? বুঝাতে পারছি? ক্লিয়ার? দেন অঙ্ক এটা শেষ। তাহলে অ্যান্সার 2/5। এরপর দেখেন, 9টি কাগজের টুকরায় 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলো লেখার পর একটি টুপিতে রাখা হলো। যদি টুপি থেকে একটি কাগজ দৈবভাবে তোলা হয় তাহলে কাগজটিতে জোড় নাম্বার থাকার সম্ভাবনা কত? মোট কাহিনী 9। জোড় নাম্বার 1 থেকে 9 এর মধ্যে কি আছে? 2, 4, 6, 8। কয়টা? 4টা। তাহলে 4/9। অ্যান্সার এইটা, 4/9। আচ্ছা, আপনি তো ওই নাম্বারটা বলে দিয়েছেন জিসান ভাই। হ্যাঁ, মানে জিহান ভাই, 1 থেকে 10-এর মধ্যে 4টা, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 আর কি। ঠিক আছে। 7 into 13, 91। আমি কি 91 বলছি? না, 91 না, 97। সরি, 97। 91 হবে না, 91 হবে না। 97, 101। 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই যে 25, 91 হবে না, 91টা হবে না। 97 আর 101 সহ 26টা। ঠিক আছে? ওকে, তাহলে এরপর দেখি, একটা তো গেল। এখানে কাহিনী কি বললাম? 9টা কাগজ, 9টা টুকরা করব। 9টা টুকরা করার পরে এর মধ্যে জোড় সংখ্যা বলছে। তো জোড় আছে কয়টা? 2, 4, 6, 8, 4টা। তো 4/9। অ্যান্সার শেষ। না, 91 হবে না ভাই, 91 হবে না, বললাম তো 91 হবে না। ঠিক আছে, ওকে। এখন দেখি এরপরে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। আগে সংখ্যা দেখি। 40 থেকে 30 বিয়োগ দেন। 40 থেকে 30 বিয়োগ দিবেন, সাথে যোগ 1, কারণ সংখ্যা করলে 40 থেকে 30-এর মধ্যে 11টা হয়। 31 থেকে 40 বিয়োগ মানে সংখ্যা কিন্তু 10, আর 40 বলছে 11 হয়। এই জন্য এরকম বিয়োগ করে একটা 1 যোগ দিবেন, 11 পাবেন। পাইলেন? তাহলে মোট ঘটনা নিচে 11টা। এখন বলছে 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা ছিল? 2টা। কি কি? 31, 37। এই যে 2 যোগ 5-এর গুণিতক কয়টা? 3টা। কেমনে? 30, 35, 40, 3। তাহলে অ্যান্সার 5/11। এই যে অ্যান্সার হচ্ছে 5/11। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছেন? আসিফ, ক্লিয়ার? খায়রুন্নাহার, জিহান রাজ, 5/11। জি, অ্যান্সার 5/11। ওকে, সো অ্যান্সার হচ্ছে 5/11। যে কোনো জিজ্ঞাসা 16910। 30 সেকেন্ড সময় দিচ্ছি। যেই ম্যাথ গুলো সম্ভাবনা করালাম একই সূত্র অ্যাপ্লাই করেছি বারবার, বাট বিভিন্ন কন্ডিশন দেওয়া ছিল আমাদের। সবগুলো ম্যাথ এবং পূর্বের পরিসংখ্যানেরও ম্যাথ গুলো আরেকবার দেখে যদি আপনি বুঝে যান তাহলে কমেন্ট করে জানান অল ক্লিয়ার। 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবগুলো ম্যাথ একবার দেখেন, কোনো কনফিউশন আছে বলেন। 2টা কাহিনী একসাথে না, মৌলিকও নিচ্ছেন আবার 5-এর গুণিতকও নিচ্ছেন। আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারতেন ভাই, যে 2/11 যোগ 5/10, এই 3/10 আর কি। 3/10 লসাগু করলে এটা হবে, দেন 2 যোগ 3 বা 5/11, এটা হতে পারতো ইকবাল। ঠিক আছে ভাই? ওকে,
এক নিলে তো কমে যায় না, কমে যায় না। আপনি আপনার ফিঙ্গারে কাউন্ট করেন। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। দেখেন 11টা ঘর হয়েছে। আপনি যদি 31 থেকে কাউন্ট করেন, 31 থেকে 40 10, 31 থেকে 40 কিন্তু 9 না 10, বারবার বলছি আপনাকে, সংখ্যা বলছে। 30 থেকে 40 11। এই জন্য আমরা ওই যে বিয়োগটা করে দেন কাজ করেছি। ওকে, বিয়োগ করা হচ্ছে, আপনার বিয়োগ করলে পার্থক্য হচ্ছে 10 আর 1 যোগ দিয়ে দিয়েছি। আপনি এটাও করতে পারেন, মুখেও করতে পারেন। ওকে জান্নাত, দেন কোশ্চেন বলেন, কত কোশ্চেন আছে? সম্ভাবনা পরিসংখ্যান নিয়ে আর কি প্রশ্ন আছে? সব করে দিয়েছি। সম্ভাবনার কোনো একটা পার্ট বাকি নাই, তাস থেকে শুরু করে সংখ্যা, সূত্র, আর মুদ্রা, ছক্কা, এরপর কি কি ছিল সবই তো করাইছি, কিছু বাদ রাখি নাই। বলেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? গুড, ভেরি গুড। সো আমরা সবাই যদি ক্লিয়ার থাকেন বলেন, একটু কমেন্টে অল ক্লিয়ার লিখে দেন, এটা একটু জানতে চাই। সেকেন্ডলি হচ্ছে মোটামুটি ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ সুন্দর মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আশা করি কারো কোনো প্রবলেম নাই। তারপর যদি থাকে কমেন্টে বলেন। এবং যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা, পরবর্তী এটা জানি না আজকে যে কবে দেখা হবে, আবার এটা আমি কেমনে জানবো? এটা তো আপনারা জানেন। ক্লাস শেষ করার পরে একটা রেটিং অপশন চলে আসে। পরবর্তী ম্যাথ ক্লাসে যদি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা আমাকেই চান, তাহলে সেই রেটিং অপশনটা সর্বোচ্চ ঘর, সম্ভবত 5টা স্টার দেওয়া থাকে, সেই 5টা স্টারের সর্বোচ্চ ঘর বা 5 স্টার পর্যন্তই আপনাদেরকে মার্ক করতে হবে। তাহলে হচ্ছে পরবর্তী ম্যাথ ক্লাসে অবশ্যই 10 মিনিট স্কুল আমাকে অ্যাসাইন করবেন। ওকে, তো সেটা সম্পূর্ণ আপনাদের হাতে, এবং আপনাদের মূল্যায়নকে 10 মিনিট স্কুল অবশ্যই মূল্যায়ন করে। ওকে, দেখি সম্পূর্ণ থেকে এত কঠিন ম্যাথ তেমন আসে না। হ্যাঁ, তেমন আসে না, দ্যাটস ওয়াই হচ্ছে সহজ সহজ ম্যাথ গুলো করালাম এবং একটা সূত্র দিয়ে তো করা হয়ে গেছে। ওকে, সো ইটস অল ক্লিয়ার, অল ক্লিয়ার। রেটিং অপশনটা হচ্ছে এটা বলে দেওয়ার, পুরাতন যারা আছেন তারা জানেন, বাট নতুন যারা আছেন, আজকে ক্লাস করেছেন, বিশেষ করে জান্নাত, প্রিন্স, তারপর আসিফ, যারা আছেন, তো আপনাদের সবাইকে, দিনা আছেন, ওকে ফাইন, অল ক্লিয়ার। দিনা বলছেন, নির্মল বিশ্বাস, অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। সো আমি আশাবাদী সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছেন, কারো কোনো ম্যাথের সমস্যা নেই। এখন শুধু বাসায় যে কোনো একটা বই খুলে প্র্যাকটিস করবেন এবং পরীক্ষার জন্য নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করবেন। ঠিক আছে? নতুনদের জন্য একটু উপদেশ, কোন উপদেশ না, একটাই উপদেশ, পড়ালেখা। একটাই উপদেশ, পড়ালেখা। যেখান থেকে যা পাবেন পড়বেন। ম্যাথ করতে ভালো লাগে না, ইংলিশ পড়েন, ইংলিশ পড়তে ভালো লাগে না, বাংলা পড়েন, বাংলা পড়তে ভালো লাগে না, জিকে পড়েন, জিকে ভালো লাগে না, মেন্টালিটি পড়েন। যেইটা মনে চায় সেইটা পড়েন, বাট পড়তে হবে। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়বেন। থ্যাংক ইউ সো মাচ দিনা, অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে ভালো ম্যাথ পারেন, আপনারা অবশ্যই আমার থেকে ভালো ম্যাথ পারেন। সো আমি বিদায় নিচ্ছি। আর একটু মনে করে দিচ্ছি, ক্লাস শেষে একটা রেটিং অপশন থাকে, সেটা একটু মার্ক করতে হবে সর্বোচ্চ ঘর পর্যন্ত, তাহলে পরবর্তী ক্লাসে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ মোলাকাত ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আশা রাখছি পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই অবশ্যই 10 মিনিট স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।